সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ল্যান্সেট মেডিকেল একাডেমি ও ল্যান্সেট গ্রুপ আয়োজিত সেশন ইসিজি বেসিক্স আর্ট অফ ইন্টারপ্রিটেশনে। আজকে আমাদের সাথে আলোচনায় আছেন শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর আতাহার আলী স্যার, প্রফেসর অফ কার্ডিওলজি, pioneer electrophysiologist of Bangladesh, interventional cardiologist, heart failure specialist, ex-professor of NICVD, এবং তিনি বর্তমানে কর্মরত আছেন এভার কেয়ার হসপিটালে। যে কোনো প্রশ্ন আমাদের অতিথিকে আপনারা জানাতে পারেন, আমাদের অতিথি সকল প্রশ্নের উত্তর দিবেন। পুরোটা সময় আপনাদের জিজ্ঞাসার সাথে থাকবো আমি ডক্টর নাফিসা তাবাসসুম। স্যার, আপনাকে হ্যান্ড ওভার করলাম। থ্যাংক ইউ নাফিসা। আমার মনে হয় যে খুবই ভালো ইন্ট্রোডাকশন, এবং আমার মনে হয় যে নাফিসা যেভাবে বলছে আসলেই তাই। এটা আমার মনে হয় যে যদিও এটা জুমের মাধ্যমে আমরা মানে আলোচনা করছি, একজন আরেকজনের কাছ থেকে দূরে আছি, কিন্তু তারপরে আমার মনে হয় যে অ্যাপ্রোচটা এরকমই হওয়া উচিত যে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তাতে করে আমরা মানে বিষয়টা একদম ডিসকাশনে নিয়ে আসতে পারি। আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি, জাস্ট একটা মিনিট। জি স্যার। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, আপনার স্ক্রিন পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। জাস্ট আমি একটু সময় নিচ্ছি। স্ক্রিন শেয়ারটা একটু ইয়ে করে দেবো না, না ওই যে উপরে আর ওই পাশ দিয়ে যে ছবি দেখা যায়। সবাই ভিডিও বন্ধ করে রাখছে, তাই না না দেখা যাবে। দুইজন আছে না, আমি আমারটা তো দেখতে পাবো। ঠিক আছে। স্লাইড হতে দাও। ওটা উপর দিয়ে দেওয়া জানেন না?
এক স্ক্রিনে রাখা ভালো না। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই যে ইয়া স্লাইড চেঞ্জ হচ্ছে না তো। সরি তাবিজ, ওর একটু জি স্যার। সরি, একটু সমস্যার জন্য। এখন দেখা যায় নাফিজা? জি স্যার, দেখা যাচ্ছে স্যার, সমস্যা নেই, আপনি সময় নেন। ঠিক আছে না, মানে হয়ে গেছে আর কি। তো এখন আমরা শুরু করতে পারি। জি স্যার। তো আমি এর আগে একদিন আলোচনা করেছিলাম এবং আজকে আমাদের ইসিজি ইন্টারপ্রিটেশনের যে কিছু টেকনিক আছে সেটাই, এবং আমার মনে হয় যে যারা আজকের পার্টিসিপেন্ট অলরেডি তাদের ইসিজি সম্পর্কে যথেষ্ট ধারণা আছে। আমি সেগুলোই কিছুটা রিভিউ এবং এটা আমার মনে হয় কিছুটা ডিসকাশন করে যদি কারো কোনো কনফিউশন থাকে সেটা আমরা আলোচনা করতে চাই। আমি এটা আজকে আমাদের লেকচার 2। আচ্ছা, আমার মনে হয় যে দেখো সামনে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা নিশ্চয়ই আমার মনে হয় যে তোমাদের কারো চিন্তা অসুবিধা হওয়ার কথা না। নাফিজা, তুমি চিনতে পারছো ছবিটা? স্যার, এখানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট লেখা। মানে এই বিল্ডিংটা চেনো তুমি? না স্যার, এখন পর্যন্ত এখানে মানে যাওয়ার দরকার পড়েনি। আচ্ছা, তো আমার মনে হয় যে যারা পার্টিসিপেন্ট আছে অনেকেই চিনতে পারবে। ছবিটা দেওয়ার উদ্দেশ্য হলো যে মানে এটা তুমি আজকে দেখলা, এই যে যেমন ধরো যে এখন তোমার সামনে নাই, এখন আমি আবার দিলাম, এখন চেনা যায়? দেখো তো, জি স্যার। চেনা যায়। আচ্ছা, এইটা কিসের ছবি এখন দেখো তো? হার্ট। এটা হার্টের ছবি। তো এইটা বলার উদ্দেশ্য হলো যে দেখো যে হার্ট কিন্তু আমরা এই যে দেখো এনআইসিবিটির যে বিল্ডিংটা, এটা যারা রেগুলার এখানে যাতায়াত করে দেখছে তারা কিন্তু মানে এক নজর দেখা মাত্রই বলে দেবে যে yes, এটা এনআইসিবিটির বিল্ডিং এর সামনের দিকটা। আবার আমরা কিন্তু হার্ট দেখতে পাচ্ছি না, এই দেখো সামনে হার্ট। হার্ট আমরা কিন্তু সচরাচর দেখি না, সেই কবে অ্যানাটমি ডিসেকশন করে কালে দেখছিলাম, আমরা দেখি না। কিন্তু আমাদের মনের ভিতর কিন্তু হার্টের একটা ছবি আঁকা আছে, যেটা দেখো আমি না দেখলেও আমি কিন্তু এটা দেখেই বলতে পারছি যে দিস ইজ দ্য পিকচার অফ দ্য হার্ট, এবং সেখান থেকে কতগুলো গ্রেড ভেসেল উঠে গেছে। আর এইটা কিসের ছবি নাফিজা, বলতে পারবা? স্যার, এটা হচ্ছে হার্ট মাসেলের ছবি। আচ্ছা, একটা হিস্টোলজির ছবি। এটা হতে জি পারে স্যার। হার্ট মাসেলের ছবি, এবং তুমি যে বললে হার্ট মাসেলের ছবি, তার জন্য থ্যাংক ইউ। তো তিনটা ছবি দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে দেখো আসলে আমরা এই হার্ট মাসেলের ছবি তো সচরাচর আমরা দেখি না, কিন্তু তুমি যেমনটি বলতে পারলা, এটা যদি বলতে চাই তাহলে সেই রকম ভাবে কিন্তু মনের ভিতর এর একটা ইমপ্রিন্ট থাকা লাগে, ব্রেনের ভিতরে কিন্তু এর একটা ছবি আঁকা থাকা লাগে, যে যেটা চোখ বন্ধ করলেই তুমি দেখতে পাবা। যেরকমটি আছে একটা হার্টের ছবি, আবার যারা এখানে যাতায়াত করে তাদের একটা ছবি, সুতরাং তারা দেখা মাত্রই এই জিনিসটা চিনবে। তা এইটা বলার উদ্দেশ্য হলো যে আসলে ইসিজি হচ্ছে কিন্তু এরকমই একটা প্র্যাকটিসের ব্যাপার। মানে তার নর্মাল এবং অ্যাবনর্মাল গুলো যদি দেখে আমরা তার যদি একটা ইমপ্রেশন ব্রেনের ভিতরে না রাখতে পারি, তাহলে কিন্তু তো সেই জিনিসটা কম্পেয়ার করেই কিন্তু সবসময় আমরা বলবো যে দিস ইজ দ্যাট। তো সেইটা বলার উদ্দেশ্যে কিন্তু এইটা দেখা যায়। দেখো এই হার্ট মাসেলের ছবি, এটা তো একটা হিস্টোলজিক্যাল ছবি। এটা মানে কেউ যদি প্র্যাকটিস না করে, এটা ঠিক মনে রাখার জন্য তার ভিতরে যদি একটা মানে প্ল্যান না থাকে যে হ্যাঁ আমি এই ছবিটা মনে রাখবো, যে এইরকম হচ্ছে মাসুল ফাইবার, এরকম হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক, সুতরাং এটা কার্ডিয়াক মাসুল ফাইবার, এটা মানে এটা মনে রাখা ডিফিকাল্ট। বাট এটা এই বিল্ডিং মনে রাখাটা যত সহজ, হার্ট আমরা দেখি নাই তারপরেও হার্ট মনে রাখাটা যতটা সহজ, এইটা কিন্তু মনে রাখাটা তত সহজ না। কিন্তু এটা মনে রাখতে হলে কি করতে হবে? এইটা আমি একবার বা দুইবার যাই দেখি, যতবার দেখবো ততবার এটা প্র্যাকটিস হবে, এবং এর মনের ভিতরে এর একটা মানে ছবি থাকা লাগবে। তো সেইটা যে কতটা ইম্পর্টেন্স, অর্থাৎ বারবার দেখা এবং সেই জিনিসটা মনে রাখার জন্য
একটা মনের ভিতরে একটা প্ল্যান থাকার যে কতটা ইম্পর্টেন্ট সেটা বোঝার জন্যই কিন্তু মানে এই তিনটা ছবি দেখানোর পাশাপাশি যে আমরা কিভাবে আসলে মনে রাখি। যেমন আমরা আমাদের পরিচিত কারজন যদি হেঁটে আসে তাহলে তার পায়ের আওয়াজ শুনে আমরা বলতে পারি যে হ্যাঁ অমুক জন আসছে। কাশি দিলেই বলতে পারি যে অমুক জন আসছে। বা কলিং বেল, আমরা অনেক সময় দেখি যে কলিং বেল চাপ দিলে আমরা বলতে পারি যে এই কলিং বেলটা অমুকে চাপ দিছে বা এই কলিং বেলটা আরেকজন চাপ দিছে। তো এই ইসিজিটা হচ্ছে কিন্তু সেম টাইপের সেম ধরনের একটা প্র্যাকটিস লাগবে। যদি হয় তাহলে তখনই কেবল এটা করা যাবে। মানে সেই যে মানে টেকনিক সেটা বলার জন্যই কিন্তু আজকে আমি মানে এই কথাগুলো বললাম আর কি। তো শুরুতে এখানে একটা ছবি দেখো, যে এই যে একটা ইসিজি এখানে লেখা আছে যে একটা নর্মাল ইসিজি। তো এটা একটা নর্মাল ইসিজি। তো আমাদের এই যে নর্মাল ইসিজি আমি যে দেখলাম, এই নর্মাল ইসিজি এই ছবিটাই কিন্তু আমার মনের ভিতরে প্রিন্ট থাকা লেগেছে, ইয়েস এইরকম হলে এটা নর্মাল। এবং আমি এইটার সঙ্গে কম্পেয়ার করে তখনই কিন্তু আমি বলবো যে দিস ইজ অ্যাবনর্মাল, দিস ইজ অ্যাবনর্মাল লাইক দিস। তো এইটা হচ্ছে একটা নর্মাল ইসিজি। তো নর্মাল ইসিজির কতগুলো ক্রাইটেরিয়া আছে সেই জিনিসগুলো আমি আজকে বলার চেষ্টা করবো। যে নর্মাল ইসিজির কতগুলো ক্রাইটেরিয়া আছে, যেমন হচ্ছে যে এই যে নর্মাল ইসিজি। তো নর্মাল ইসিজি তো তোমরা জানোই যে এই যে দেখো 1 2 3 নিচের এটা হচ্ছে রিদম স্ট্রিপ। দেখো এই যে উপরে লিড 2 লেখা আছে, পুরোটাই হচ্ছে রিদম স্ট্রিপ। অর্থাৎ আমরা এইটা দেখে কিন্তু রিদম বুঝতে পারবো। তারপরে এই দেখো এখানে একটা দাগ টানা আছে, এটা আমরা বলি স্ট্যান্ডার্ডাইজেশন। অর্থাৎ আমি যখন ইসিজিটা নিচ্ছি তখন ওটা কতটা স্ট্যান্ডার্ড। যেমন আমি এটা যদি ডবল করে দিই মেশিনে অটোমেটিক্যালি ডবল হবে, এটা হাইটটাও ডবল হবে। কিন্তু আমাদের একটা কম্পেয়ার করতে নর্মালের সঙ্গে। তো নর্মালি হচ্ছে যে এটা 10 মিলিমিটারের যে এরকম একটা তোমার স্ট্যান্ডার্ডাইজেশন থাকে। আর এইটা হচ্ছে রিদম স্ট্রিপ। আর এইগুলো হচ্ছে আমাদের লিড, যেমন লিড 1 লিড 2 লিড 3 এভিআর এভিএল এভিএফ। আর এগুলোকে বলে প্রিকর্ডিয়াল লিড V1 V2 V3 V4 V5 V6। আমার মনে হয় এইটুকু ধারণা সবাই আছে যে দেখো 6টা প্রিকর্ডিয়াল লিডস, 3টা হচ্ছে লিম্ব লিডস, আর 3টাকে বলে হচ্ছে অগমেন্টেড লিড। লিড 1 2 3 লিম্ব লিডস, এভিআর এভিএল এভিএফ এগুলো হচ্ছে এগুলাও লিম্ব লিডস বাট অগমেন্টেড লিম্ব লিডস। আর একটা হচ্ছে প্রিকর্ডিয়াল উপর থাকে V1 V2 V3 V4 V5 V6, একটা হচ্ছে তোমার প্রিকর্ডিয়াল লিডস। তো এই কয়েকটা লিডস থাকে। এই লিডগুলো এতগুলো লিড থাকার উদ্দেশ্য হচ্ছে, আমি এর আগেও একদিন তোমাদের বলছিলাম যে এতগুলো লিড থাকার উদ্দেশ্য হচ্ছে যে তোমার মানে তোমার এই লিডগুলো হার্টের বিভিন্ন জায়গায় থাকে এবং সেই লিডগুলো দিয়েই কিন্তু আমরা 12টা লিড 12টা ডিরেকশন থেকে হার্টকে ভিউ করে এবং আমরা এই 12টা লিডের কম্বিনেশন থেকে টোটাল হার্টের একটা ইলেকট্রিক্যাল পিকচার পাই। যেমন আমি লিড 1 থেকে আমাদের লেফট শোল্ডার, লিড 1 এর পজিশন হচ্ছে লেফট শোল্ডার। সো লেফট শোল্ডার থেকে হার্টটাকে যদি দেখি তাহলে কেমন দেখা যাবে সেটা বোঝা যায়। লিড 2 এটা হচ্ছে হার্টের ইনফিরিয়র সারফেসে থাকে। লিড 3 এটাও ইনফিরিয়র সারফেসে থাকে। অর্থাৎ হার্টটাকে যদি বটম থেকে দেখি তাহলে কি রকম পিকচার পাওয়া যায়। এভিআর এটা হচ্ছে রাইট শোল্ডারে থাকে, সুতরাং রাইট শোল্ডার থেকে যদি হার্টটাকে দেখা যায় তাহলে কেমন পাওয়া যায়। আবার এভিএল এবং এভিএফ, এভিএলটা হচ্ছে লেফট শোল্ডারের উপরে থাকে, সুতরাং ওই জায়গা থেকে কেমন দেখা যায় এভিএফ। এইরকম প্রিকর্ডিয়াল লিডগুলোর ভিতরে V1 যেমন হচ্ছে তোমার 4th intercostal space close to the sternum on the right side। V2 হচ্ছে 4th intercostal space close to the sternum on the left side। V4 হচ্ছে at the mid clavicular line over the apex apical area। V3 টা হচ্ছে in between V2 and V4। V3 তারপর হচ্ছে যে মানে V4 যে লেভেলে ঠিক সেম লেভেলে এন্ট্রো অ্যাক্সিলারি লাইন বরাবর হচ্ছে V5, মিড অ্যাক্সিলারি লাইন বরাবর হচ্ছে V6। তো এই কথাগুলো এর আগে আমি বলছিলাম। তো আমাদের এই জিনিসগুলো লাগবে যে আসলে কোন লিডটা কোন পজিশনে থাকে। তো আমরা এই লিডের পজিশনগুলো জানি। তো সবগুলো লিডেই কিন্তু ইসিজি একরকম হবে না। আমাদের যে ইসিজির যে কমপ্লেক্সগুলো আছে তোমরা নিশ্চয়ই জানো। দেখো যে একটা পি ওয়েভ, তারপরে কিউআরএস কমপ্লেক্স, এটা হচ্ছে টি, পি কিউআরএস কমপ্লেক্স টি, পি কিউআরএস কমপ্লেক্স টি, পি কিউআরএস কমপ্লেক্স টি। তো এইরকম ভাবে কিন্তু তোমার এই আমাদের হার্টের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিস সেগুলো রেকর্ড হবে। এবং পিটা ইন্ডিকেট করে হচ্ছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, কিউআরএসটা হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, টিটা হচ্ছে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। তো এইভাবেই কিন্তু তোমার
কমপ্লেক্স গুলো থাকে। তো আমরা নিশ্চয়ই এই কমপ্লেক্স গুলো তোমরা জানো যে পি কিউ আর এস টি, পি কিউ আর এস টি, পি কিউ আর এস টি, এবং কেমন এটা চলছে দেখো রিদমে দেখি আমরা। এটা হচ্ছে পি, তারপরে এটা হচ্ছে কিউ আর এস, এটা হচ্ছে টি, পি কিউ আর এস, এটা হচ্ছে টি, পি কিউ আর এস হচ্ছে টি, এইরকম। তো এইরকম ভাবে চলবে আর কি। তো এই ইসিজি কমপ্লেক্স গুলোর ব্যাপারে কতগুলো রুল আছে সেটাই আজকে আমি বলবো। যেমন এইটা হচ্ছে আমরা যে বললাম দেখো পি, এটা হচ্ছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, কিউআরএস এটা হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, আর টি এটা হচ্ছে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। এই হচ্ছে একটা কিউআরএস কমপ্লেক্স, এটাই হচ্ছে একটা কার্ডিয়াক সাইকেল ইন্ডিকেট করে। তো এই ইসিজির কতগুলো ফান্ডামেন্টাল রুল আছে সেগুলো আমি বলবো। যেমন এটা হচ্ছে পি ওয়েভ, আর এইটুকু হচ্ছে তোমার পিআর সেগমেন্ট, দ্যাট ইজ এট দ্য এন্ড অফ দ্য পি। আর তারপর হচ্ছে যে বিগিনিং অফ দ্য আর, এটা হচ্ছে পিআর সেগমেন্ট। আর এটা পিআর ইন্টারভ্যাল, এটা মনে রাখো যে পিআর ইন্টারভ্যাল কিন্তু ফ্রম দ্য বিগিনিং অফ দ্য পি এট দ্য বিগিনিং অফ দ্য কিউআরএস কমপ্লেক্স, এটা হচ্ছে পিআর ইন্টারভ্যাল, পি সহ আর এর শুরু, পিআর ইন্টারভ্যাল। তো পিআর ইন্টারভ্যালের একটা তোমার জেনারেল রুল আছে যে পিআর ইন্টারভ্যালটা নরমালি হচ্ছে তোমার 120 to 200 মিলিসেকেন্ড, যেটা ইসিতে 3 to 5 স্মল স্কোয়ার হয়। এই যে তোমরা দেখো এই ছবিতে তোমরা দেখো, এই দেখো এটা হচ্ছে পি, তার বিগিনিং হচ্ছে এই জায়গায়, আর কিউআরএস এর বিগিনিং হচ্ছে এই জায়গায়। তাহলে দেখো কয় ঘর হলো, ছোট ছোট এই ছোট ঘরগুলো, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর হচ্ছে, দ্যাট ইজ 4 স্মল স্কোয়ার। এক একটা স্কোয়ার হচ্ছে 40 মিলিসেকেন্ড, তাহলে 40 গুণ 4 160 মিলিসেকেন্ড। তাহলে এখানে পিআর ইন্টারভ্যাল হচ্ছে 160 মিলিসেকেন্ড, পিআর সেগমেন্ট না কিন্তু পিআর ইন্টারভ্যাল 160 মিলিসেকেন্ড। তো এইটা হচ্ছে তোমার পিআর ইন্টারভ্যাল। তো পিআর ইন্টারভ্যালের জন্য নিয়মটা হচ্ছে যে পিআর ইন্টারভ্যালটা হচ্ছে নরমালি তোমার 3 to 5 স্মল স্কোয়ার হবে। এটা হচ্ছে তোমার পিআর ইন্টারভ্যালের। রিমেম্বার প্লিজ, পিআর সেগমেন্ট and PR interval. This is the PR segment at the end of the P and beginning of the QRS. It is the PR segment, and this is the PR interval. That is from the beginning of the P and the beginning of the QRS complex. It is the PR interval. তো এইটা হচ্ছে তোমার 120 to 200 মিলিসেকেন্ড হবে নরমালি। এটা হচ্ছে একটা রুল যেটা আমাদের মনে রাখতে হবে। সেকেন্ড রুল হচ্ছে যে এই যে দেখো টি ওয়েভ, এই যে টি ওয়েভ দেখছো না, আমরা বললাম যে পি কিউ আর এস টি, পি কিউ আর এস টি। তো টি ওয়েভ সম্পর্কে একটা রুল হচ্ছে যে টি ওয়েভটা দেখো, টি ওয়েভ আপরাইট ইন অল লিডস, সব লিডে হবে, শুধু এভিআর, এই দেখো এই যে এটা হচ্ছে এভিআর, এই এভিআর এ নেগেটিভ হবে এবং ভি ওয়ান এ নেগেটিভ হবে। দ্যাট ইজ টি ওয়েভ নরমালি নেগেটিভ ইন এভিআর and normally negative in V1, কিন্তু আর সব লিডে কিন্তু পজিটিভ হবে। এই দেখো লিড 1, লিড 2, লিড 3, এভিএল, এভিএফ সব জায়গাতে কিন্তু পজিটিভ হবে, শুধু এই দুটাতে। দিস ইজ দ্য নরমাল ফিজিওলজিক্যাল জেনারেল রুল যে টি ওয়েভটা হচ্ছে তোমার এভিআর এবং এভিএল এ নেগেটিভ হবে। তো এটা হচ্ছে কিন্তু একটা জেনারেল রুল, যে এটাও আমাদের মানে আমরা যে নরমাল ইসিজি অ্যানালাইসিস করব, তো তার জন্য এটা হচ্ছে একটা নরমাল রুল। তা আমরা প্রথমে বললাম হচ্ছে পিআর ইন্টারভ্যাল সম্পর্কে, এখন বললাম যে টি ওয়েভ সম্পর্কে, যে টি ওয়েভটা দ্যাট ইন্ডিকেটস দ্য ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, এবং সেইটা হচ্ছে যে নেগেটিভ, নরমালি ফিজিওলজিক্যালি নেগেটিভ হচ্ছে এভিআর এবং ভি1 এ, বাট পজিটিভ ইন অল দ্য লিডস। যদি অন্য কোনো লিডে যদি এটা নেগেটিভ হয়, যদি ফ্ল্যাট হয়, দ্যাট ইজ অ্যাবনর্মাল। সুতরাং আমাদের নর্মাল গুলো রিপ্রেশন মনে রাখতে হবে। সুতরাং এটা হচ্ছে একটা রুল। আরেকটা রুল হচ্ছে যে আমরা এর আগে যেরকম পিআর ইন্টারভ্যাল বললাম, সেরকম কিউআরএস কমপ্লেক্সের ডিউরেশন অথবা ওয়াইড কতটুকু হবে। এই যে কিউআরএস কমপ্লেক্স, তোমরা দেখো যে কিউআরএস কমপ্লেক্স, এই যে লিড 1 এ কিউআরএস কমপ্লেক্স, এভিআর এ কিউআরএস কমপ্লেক্স, এই যে এটা কিউআরএস কমপ্লেক্স। কিউআরএস কমপ্লেক্স মানে এই না যে সব সময় তার তিনটে, যেমন এখানে দেখো এই যে ভি1 এ দেখো স্মল আর তারপরে এস, কিন্তু এটার নাম হচ্ছে কিউআরএস কমপ্লেক্স। এখানে কিন্তু কিউ নাই, স্মল আর তারপরে এস। হ্যালো, জি স্যার শুনতেছি। আচ্ছা স্যার শোনা যাচ্ছে। তারপরে ভি2 দেখো এখানে আর আছে এবং এস আছে, কিন্তু তবু এটার নাম হচ্ছে কিউআরএস কমপ্লেক্স। তিনটা মিলে কিউ আর এস তিনটা থাকুক। এখানে দেখো যে লিড 3
এই যে শুরুতে একটা অল্প একটু নিচের দিকে গেছে, এটা হচ্ছে কিউ। দ্যাট ইজ এনি ডিফ্লেকশন জাস্ট আফটার দ্য পি ওয়েভ, নেগেটিভ ডিফ্লেকশন, এটার নাম হচ্ছে কিউ। The first positive deflection after the Q is called the R, and the second negative deflection after the R is called the S. যেমন ধরো যে এই জায়গায় দেখো, there is no Q, there is no first negative deflection, এখানে Q নাই, the first positive deflection, সুতরাং এটার নাম হচ্ছে R. the negative deflection after the R, এটার নাম হচ্ছে S. তাহলে এখানে আছে RS, কিন্তু পুরোটা নাম হচ্ছে QRS। এই জায়গাতে দেখো, এই যে লিড 3, এখানে দেখো ছোট্ট একটু কিউ আছে, দ্যাট ইজ দ্য ফার্স্ট নেগেটিভ ডিফ্লেকশন আফটার দ্য পি, সুতরাং এটার নাম হচ্ছে কিউ। আর the first positive deflection after the Q is called the R, সুতরাং এখানে কিউ আর আছে, এখানে কিন্তু আর এর পরে কোনো নেগেটিভ ডিফ্লেকশন নাই, মানে কোনো এস নাই, তাহলে এটার নাম হচ্ছে কিউ আর আছে এই জায়গাতে, বাট এটার নাম হচ্ছে কিউআরএস কমপ্লেক্স। সুতরাং কিউআরএস কমপ্লেক্সে তিনটা মিলে কিউআরএস, কিন্তু এর অর্থ এই না যে প্রত্যেকটা লিডেই কিউআরএস তিনটাই থাকবে। যেমন এখানে দেখো V6 V4 দেখো আর আছে এস আছে, V5 দেখো আর আছে এস আছে। তো মানে এইগুলো কেন হচ্ছে সেটাই আজকে আমি বলার চেষ্টা করছি, যে আসলে কোন লিডে কখন কেমন হয় সেটা আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে। কিন্তু আমি যেটা বলছি সেটা হলো যে এই যে প্রথমে যে কোনো আমরা যদি একটা কমপ্লেক্স ধরি, যেমন এই একটা কমপ্লেক্স, তো পুরোটা মিলেই হচ্ছে ফার্স্ট পজিটিভ ডিফ্লেকশন, এটা হচ্ছে তোমার পি ওয়েভ, দ্যাট ইন্ডিকেটস দ্য অ্যাট্রিয়াল ডিপোলেশন, ফলোড বাই দ্য ভেন্ট্রিকুলার ডিপোলেশন। ভেন্ট্রিকুলার ডিপোলেশনটা হচ্ছে তিনটা কমপ্লেক্স মিলে হবে কিউ আর এস। কিন্তু কিউ আর এস সবগুলো লিডেই কিন্তু তিনটাই থাকবে না, কোনো জায়গায় থাকবে কিউ আর, কোনো জায়গায় থাকবে আর এস, আবার কোনো জায়গায় গিয়ে থাকতে পারে কিউ আর এস। তো এইটা বলার জন্যই কিন্তু এই কথাগুলো বলা, যে মানে কমপ্লেক্স গুলো এরকম হবে, এবং এই যে এক একটা লিডে যে এক এক রকমের মানে কমপ্লেক্সের সাইজ এবং তাদের যে ডেপথ, এর কারণ হলো যে কোন লিডটা হার্টের কোন পজিশন আছে এবং ইলেকট্রিসিটিটা কোন ডিরেকশনে যাচ্ছে সেটার উপর নির্ভর করে আর কি। ইলেকট্রিসিটিটা যেই দিকে যাবে সেই দিকটাই হচ্ছে তোমার পজিটিভ, ইলেকট্রিসিটি যেদিকে যাবে সেইটা হচ্ছে তোমার পজিটিভ। আর ইলেকট্রিসিটি যদি দূরে যায়, যেমন এভিআর থেকে ইলেকট্রিসিটি দূরে চলে আসছে, সুতরাং এভিআর এর সবগুলো হচ্ছে নেগেটিভ। আবার সমস্ত ইলেকট্রিসিটি গুলো লিড 2 এর দিকে আসে, সুতরাং লিড 2 তে হচ্ছে সবই হচ্ছে পজিটিভ। তো এই ফিজিওলজিটা যে আজকে আমি ওগুলো বলছি না, কিন্তু আমাদের এই কতগুলো মানে নর্মাল ফিজিওলজি মনে রাখতে হবে, যে এগুলোই হচ্ছে কিন্তু এটা এরিয়া। তো আমরা যেটা বলছিলাম যে কিউআরএস, কিউআরএস তোমরা যে কোনো লিডেই যদি যা কিউআরএস, এই কিউআরএসটা কিন্তু তার যে ডিউরেশন, আমরা যেরকম বললাম যে পি আর এর ডিউরেশন 200, দ্যাট ইজ 5 ঘরের চাইতে বেশি হবে না, ছোট ছোট 5 ঘরের চাইতে বেশি হবে না, সেরকম কিউআরএস এই কমপ্লেক্স এইটার ডিউরেশন কিন্তু ছোট ছোট 3 ঘরের বেশি হবে না। যেমন এখানে দেখো এই যে এটাতে আমি যে জায়গাতে কাজ দিচ্ছি দেখো, এই জায়গা থেকে যদি ধরি তাহলে 1 2 3, 3 ঘর, 3 ঘরও হয় না, 3 ঘর, 3 ঘর মানে হচ্ছে 3 গুণ 40, এক একটা ঘর হচ্ছে 40 মিলি সেকেন্ড করে, তাহলে 3 গুণ 40 120 মিলি সেকেন্ডের চাইতে কম। তো যেটা ফিজিওলজিতে বলছে যে কিউআরএস এর ডিউরেশন শুড নট এক্সিড 110 মিলি সেকেন্ড অর লেস দেন 3 লিটল স্কোয়ার। এই যে এই ভিতরে দেখো এগুলো হচ্ছে বিগ স্কোয়ার, এই যে এই দেখো যে বড় বড় যে দাগ, এটা হচ্ছে একটা বিগ স্কোয়ার, আর এই যে ছোট ছোট গুলো এগুলো হচ্ছে তোমার লিটল স্কোয়ার। এই যে দেখো এক একটা বড় স্কোয়ারের ভিতরে আরো 5টা করে ছোট ছোট স্কোয়ার আছে, এইটা এইটা এইটা, এটা হচ্ছে একটা বড় স্কোয়ার, এটা হচ্ছে বিগ স্কোয়ার, লার্জ স্কোয়ার। আর লার্জ স্কোয়ারের ভিতরে আবার ছোট ছোট মানে 25টা তোমার ইয়ে আছে, মানে স্মল স্কোয়ার আছে। তো এক একটা স্মল স্কোয়ার হচ্ছে 40 মিলি সেকেন্ড, আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে 40 গুণ 5 200 মিলি সেকেন্ড এই পর্যন্ত। এটা আমাদের মনে রাখতে হবে আর কি, যে সময়টা। তো কিউআরএস এর ডিউরেশনটা হচ্ছে 110 মিলি সেকেন্ড হবে। কিউআরএস কমপ্লেক্স এইটার ডিরেকশনটা, যেমন কিউআরএস কমপ্লেক্স যে আমরা লিড 1 এবং লিড 2, এটা ফিজিওলজিক্যালি অলওয়েজ পজিটিভ হবে, ডমিনেন্টলি পজিটিভ হবে। যেমন এখানে লিড 1 এ দেখো আর আছে এবং এস আছে, আর বড় এস ছোট, তার মানে হচ্ছে কি ইট ইজ ডমিনেন্টলি পজিটিভ। লিড 2 তে এস নাই, শুধু আর আছে, সুতরাং ইট ইজ অ্যাবসলিউটলি পজিটিভ। কিন্তু তোমার লিড 1 এ তোমার আরও আছে এস আছে, কিন্তু আর ইজ লার্জার দ্যান দিস, সুতরাং ইট ইজ দ্য ডমিনেন্টলি পজিটিভ। তো
তো এটাই বলছে যে লিড 1 এবং 2 তে এটা কিন্তু ডমিনেন্টলি পজিটিভ হবে। এই ফর্মুলাটা আমাদের কাজে লাগবে যখন আমরা এক্সিস ডিটারমাইন করব, তখন এটা জানার জন্য এটা কাজে লাগবে, সেই জন্য এটা জানার দরকার আছে ইট ইজ ডমিনেন্টলি পজিটিভ। আর একটা রুল হচ্ছে কিউআরএস এন্ড টিওএফস এরা কিন্তু সব সময় লিম লিডের ক্ষেত্রে একই ডিরেকশনে যাবে। যেমন ধরো যে আর যদি উপরের দিকে যায়, টিও উপরের দিকে যাবে। এভিআরে দেখো আর নিচের দিকে আসছে, টিও নিচের দিকে আসছে। তো এইটাই বলা হচ্ছে যে টি এবং আর সবসময় কিন্তু এই যে টি এবং আর একই ডিরেকশনে যাবে। এভিআরে যদি আর নিচে গেছে তো টিও নিচে গেছে, বাইচান্স যদি এটা উপরে দিকে যেত তাহলে এটা উপরে দিকে যেত। তো এটা লিড 3 দেখো, এই যে আর উপরে দিকে আছে, টি উপরে দিকে আছে, অর্থাৎ কিউআরএস এবং টিওএফস সেম জেনারেল ডিরেকশন ইন দ্য লিম লিডস। এটা কিন্তু মনে রাখতে হবে যে সেম জেনারেল ডিরেকশন, অর্থাৎ এটাই কিন্তু ফিজিওলজিতে কিউআরএস এবং টিওএফস একই ডিরেকশনে যাবে। যদি উপরে যায় দুজনেই উপরে যাবে, আর যদি নিচে যায় দুজনেই নিচে যাবে। এর যদি বাইরে যায় তাহলে সেটা হচ্ছে অ্যাবনরমাল। অর্থাৎ কিউআরএস গেছে উপরে, টি গেছে নিচে, দিস ইজ অ্যাবনরমাল। এই জায়গাতে যদি তোমার এই জায়গাতে যদি টি নিচে দিকে থাকতো তাহলে আবার এটাকে বলতাম অ্যাবনরমাল। তো সেই রকম আর কি। আর একটা হচ্ছে অল ওয়েভস আর নেগেটিভ ইন এভিআর। এই যে আমি যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে এভিআর এর পজিশনটার জন্যই এভিআর এর যতগুলো কমপ্লেক্স আছে সবগুলোই কিন্তু নেগেটিভ হবে। দিস ইজ নরমাল। পজিটিভ হলেই কিন্তু অ্যাবনরমাল। এভিআর এর যদি সবসময় পজিটিভ থাকো তাহলে কিন্তু সেটা অ্যাবনরমাল, অর্থাৎ নেগেটিভ দেখছি এটাই কিন্তু হচ্ছে নরমাল, অর্থাৎ এভিআর এর সমস্ত কমপ্লেক্স গুলো নেগেটিভ হবে, এটাই হচ্ছে অ্যাবনরমাল। আরেকটা রুল হচ্ছে যে তোমার এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এখানে দেখো খেয়াল করে V1 এ আর তার সাথে একটু বড় হচ্ছে তোমার V2 তে, আর একটু বড় হচ্ছে তোমার V3 তে, এবং V3 তে গিয়ে আর এবং এস প্রায় সমান সমান। তারপরে V4 এ গিয়ে দেখো আর বড় হয়ে গেল, এস ছোট হয়ে গেল। V5 এ গিয়ে আর আরো বড় হয়ে গেল, এসটা সামান্য একটু, V6 এ গিয়ে কিন্তু এস নাই, এস ডিসঅ্যাপিয়ার করে গেছে। তাই দেখো এটাই বলা হচ্ছে দি আর ওয়েভ মাস্ট গ্রো from V1 to V4. এই দেখো আর ওয়েভ V1 V2, এই দেখো আর ইন V1, আর ইন V2, আর ইন V4, আর ইন V5। আর এস ওয়েভ মাস্ট গ্রো from V1 to V3। এস ওয়েভ দেখো, এস ওয়েভ V1, এস ওয়েভ V1, এস ওয়েভ V1, এবং এই করতে করতে তোমার V6 এ গিয়ে এস ওয়েভটা ছোট হয়ে যাবে। তাহলে দেখো এই জায়গায় ছবিতে দেখো আর ওয়েভ তোমার এই যে মানে আর এবং এস এর যে ক্যারেক্টারিস্টিক তুমি দেখো আর V1, V2, V3, V4, V5, V6, অর্থাৎ V1 থেকে V6 পর্যন্ত যত যাবে আর এর হাইট কিন্তু বাড়তে থাকবে। আর এস এর হাইট V1 থেকে V3 পর্যন্ত বাড়ে, কিন্তু তারপরে এস এর হাইট কিন্তু ছোট হতে থাকবে। V1 to V3 পর্যন্ত এস এর হাইট বাড়বে, V4 থেকে V6 পর্যন্ত এস এর হাইট কমবে, এবং V6 থেকে এটা নাই হয়ে যাবে। খুবই ইম্পর্টেন্ট এইটা মনে রাখা আর কি। তোমরা একটু ভালো করে দেখো যে এই জিনিসটা মানে আর ওয়েভ এবং এস ওয়েভের যে রিলেশন ইন দা প্রিকর্ডিয়াল লিডস, যে আর এর হাইট ফ্রম V1 to V6 বাড়ে, আর এস এর হাইট V1 to V3 বাড়ে, তারপর V4 to V6 কমে। এইটা মনে রাখাটা হচ্ছে খুবই জরুরি। তারপর হচ্ছে যে যেটা বললাম যে অল মানে সবগুলো হচ্ছে নেগেটিভ এভিআর এ। The ST segment must start isoelectric F set in V1 and V2। এই যে আমরা যে ST segment বলে দেখো, এই যে ST segment দেখো, এটা হলো S, এখানে শেষ হলো, আর এখানে T শুরু, এই যে মাঝখানে এটুকু হচ্ছে ST segment। এই ST segmentটা V1 এবং V2 তে একটুখানি মনে হবে যে ইলিভেটেড, এটা মনে হতে পারে, কিন্তু আর সব জায়গাতে কিন্তু এটা আইসোইলেকট্রিক হবে। আইসোইলেকট্রিক মানে হচ্ছে এই যে মানে এই যে মাঝখানে যে PR সেগমেন্ট বা TP সেগমেন্টে দেখো, এটা হলো টি আর এলো পি, মাঝখানে এই যে এইটা হলো আইসোইলেকট্রিক, এই জায়গাটুকু আইসোইলেকট্রিক। যে সময় তোমার মেমব্রেন পোটেনশিয়ালটা ব্যালেন্সড, এইটা হচ্ছে তোমার আইসোইলেকট্রিক। রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল যেখানে মেইনটেইন হয় আর কি। তো এইটা হচ্ছে আইসোইলেকট্রিক। এই লাইন বরাবর যদি থাকবে দেখো, এই দেখো এটা হলো এসটি সেগমেন্ট আইসোইলেকট্রিক, এই বরাবর যদি লাইনটা নাও তাহলে দেখো এসটি সেগমেন্টটা এই বরাবরই আছে, কিন্তু এসটি সেগমেন্ট এখানে একটু উঠা উঠা মনে হচ্ছে, অতটা না। তো এটা হতে পারে একটা যে V1 V2 তে কিন্তু একটু উঠা মনে হতে পারে, বাট বাকি জায়গাতে কিন্তু আইসোইলেকট্রিক।
তো আর একটা হচ্ছে তোমার কি ওয়েভ, নো কি ওয়েভ অথবা খুবই ছোট কি ওয়েভ, এটা হচ্ছে 1 2 V3 অর্থাৎ ল্যাটারাল লিডস যাদেরকে বলা হয়, ল্যাটারাল লিডস। দেখো V4 V5 V6 এবং 1 আর AVL এগুলোকে আমরা হার্টের ল্যাটারাল বলি, অর্থাৎ হার্টের ল্যাটারাল সাইড তাকে ইন্ডিকেট করে, লেফট সাইডটা ইন্ডিকেট করে। এই সাইডগুলোতে কিন্তু কিউ ওয়েভ থাকবে না। যেমন দেখো V6 এ কোনো কিউ নাই, V5 এ কিউ নাই, V4 এও ইউজুয়ালি কিউ থাকে না, অর্থাৎ এই ল্যাটারাল লিডগুলোতে কিন্তু কিউ ওয়েভ থাকবে না। সেরকম 1 এবং AVL থাকবে। তা আমরা অতগুলো মনে না রাখলেও V4 V5 V6 এ কিন্তু কিউ ওয়েভ থাকবে না। যদি কিউ ওয়েভ থাকে তাহলে কিন্তু সেটা হয় খুবই ন্যারো অথবা এটা প্যাথোলজিক্যাল, ফিজিওলজিক্যালি থাকবে না। তো এইটা। আর আরেকটা হচ্ছে যে টি ওয়েভ মাস্ট বি আপরাইট ইন 1 2 V2 টু V6। এটা আমি কিছুক্ষণ আগে বলে আসছিলাম যে টি ওয়েভ গুলো হচ্ছে যে তোমার মানে শুধু এভিআর এবং V1 এর টি ওয়েভটা নেগেটিভ হবে, আর বাকি সবগুলোতে কিন্তু পজিটিভ হবে। তার ভিতরে অবশ্যই পজিটিভ হবে 1 2 V2 এবং V6। তো এটা তো আমি বলে আসছি আর কি, যে এই দুটো লিড বাদ দিয়ে বাকি সব জায়গাতে এটা পজিটিভ হবে। তো এই কতগুলো জেনারেল তোমার মানে ইমপ্রেশন তোমরা আরেকবার দেখো, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে এটা মনে রাখতে হলে এইটা, এই যে ছবিগুলো মনে রাখার জন্য যে টেকনিক, ব্রেনের ভিতরে যে একটা ইমপ্রেশন মানে তোমরা ক্রিয়েট করছো, সেই ইমপ্রেশন লাগবে, তবেই তুমি মনে রাখতে পারবে। যেমন ধরো এবার আমি একটু কুইকলি যাচ্ছি, দেখো নরমাল, এখানে আমি বলছিলাম যে পিআর ইন্টারভ্যালটা ছোট ছোট 5 ঘরের চাইতে ছোট হবে। এইটা একটা নরমাল, নরমালের একটা ক্রাইটেরিয়া বলছিলাম টি ওয়েভ, যে এভিআর এবং V1 এ নেগেটিভ হবে। এটা বলছিলাম কিউআরএস এর ডিউরেশন ছোট 3 ঘরের চাইতে কম হবে। কিউআরএস কমপ্লেক্সের তোমার পজিটিভিটি 1 এবং লিড 2 তে অবশ্যই পজিটিভ হতে হবে। কিউআরএস এবং টি এর রিলেশন, ডিরেকশনের রিলেশন, কিউআরএস এবং টি লিম লিডসে একই ডিরেকশনে থাকবে, নরমালি ফিজিওলজিক্যালি একই ডিরেকশনে থাকবে, লিম লিডসে কিন্তু এভিআর এর সমস্ত কমপ্লেক্স গুলো নেগেটিভ হবে, P1 সবকিছুই হচ্ছে এভিআর এ নেগেটিভ হবে। এবং আর ওয়েভ এবং এস ওয়েভ এর রিলেশন ইন প্রিকর্ডিয়াল লিডসে, যে আর ওয়েভ গ্র্যাজুয়ালি বড় হবে এবং এস ওয়েভটা V1 থেকে V3 তে বড় হবে, তারপরে V4 থেকে V5 তে ছোট হবে, V6 এ গিয়ে এটা নেগেটিভ হয়ে যাবে, মানে অ্যাবসেন্ট হয়ে যাবে। এভিআর এ সব নেগেটিভ বলছিলাম। এসটি সেগমেন্টটা সব জায়গাতে আইসোলেটিক হবে, শুধু V1 এবং V2 তে কিছুটা এলিভেটেড মনে হতে পারে। কি ওয়েভ ল্যাটারাল লিডস V4 V5 V6 এ কোনো কি ওয়েভ থাকবে না। টি ওয়েভ, এটা আমি বলছিলাম যে এভিআর এবং V1 এর টি ওয়েভটা নেগেটিভ হবে, বাকি সব জায়গাতে পজিটিভ হবে। এই হচ্ছে তোমার কতগুলো জেনারেল রুল, অর্থাৎ নরমাল মানে নরমালের এইগুলা হচ্ছে যে ক্রাইটেরিয়া অফ দ্য নরমাল ইসিজি। এই ইসিতে সবগুলো, এটা একটা নরমাল ইসিজি এবং এই ইসিতে সবগুলো কিন্তু এই ক্রাইটেরিয়া দেখতে পাবা। আচ্ছা, হ্যালো নাফিজা, হ্যালো। জি স্যার, আপনার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, শোনা যাচ্ছে না? আমি এখন আমি এখন যেটুকুন বললাম মানে এই যে নরমাল রুলস অর ক্রাইটেরিয়া অফ দ্য নরমাল ইসিজি, মানে এই জায়গাতে কারো কিছু জিজ্ঞেস করা আছে কিনা দেখুন। যারা শুনছেন তাদের উদ্দেশ্যে বলছি, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে স্যারকে করতে পারেন। এই যে নরমাল গুলোর, অর্থাৎ এই নরমাল গুলো আমাদের মনে না রাখলে কিন্তু আমরা অ্যাবনরমাল পরে বলতে মানে আমাদের সমস্যা হবে। সেই জন্য এই নরমাল ক্রাইটেরিয়া গুলো কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট আর কি, যেগুলো বললাম যে রুল গুলো। তা আমার মনে হয় যে যাই হোক, তো এটা যেহেতু জুম, তো এই নরমাল গুলো, এই যে কথাগুলো বললাম, সেখান থেকে আমাদের নেক্সট কাজ হচ্ছে প্রত্যেকটা ইসিজি সম্পর্কে শুরুতেই এক ঝলক দেখে একটা ইমপ্রেশন ক্রিয়েট করা। যেমনটি আমি আবার ব্যাক করে দেখো শুরুতে, এই যে যেমন ধরো আমি এটা দেখে একটা ইমপ্রেশন ক্রিয়েট করলাম কি, যে এটা হচ্ছে একটা বিল্ডিং, এটা একটা লাল রঙের বিল্ডিং এবং এটা আমি দেখলাম এটা হচ্ছে এনআইসিবিডি। সেরকম এটা হচ্ছে একটা মানে মানে একটা বডির অর্গান এবং এটা আমি দেখলাম এবং এটা হচ্ছে একটা হার্টের ছবি।
এইটা না হলো জেনারেল ইমপ্রেশন, এটা একটা হিস্টোলজিক্যাল স্লাইড, এটা একটা মাসকুলার টিস্যু, এবং এটা হচ্ছে একটা যে জানবে যে তার ভিতরে ইমপ্রিন্টটা থাকবে এইটুকু তো যেটা একটা হিস্টোলজি, একটা দিস ইজ ফার্স্ট ইমপ্রেশন, দেন হচ্ছে একটা মাসকুলার টিস্যু সেকেন্ড ইমপ্রেশন, আরো কমপ্লিট ইমপ্রেশন কেউ যদি বলতে পারে যে দিস ইজ দ্য কার্ডিয়াক টিস্যু, ভেরি গুড। এবং এরপরে কেউ যদি বলে যে এটা একটা ইন্টারক্যালেটেড ডিস্ক, তাহলে আরো ভালো। আমরা কিন্তু ইসিজি গুলো এইরকম স্টেপ বাই স্টেপ আগাবো। তো সেইটাই আমি বলছি যে আমাদের কিন্তু শুরুতেই এরকম একটা জেনারেল ইমপ্রেশন লাগবে। যেমন ধরো যে এই যে আমাদের প্রথমে দেখে আগে একটা জেনারেল ইমপ্রেশন ক্রিয়েট করা, যেমন এই একটা ইসিজি, এটা দেখে আমরা যে যে রুল গুলো আছে আমরা যে বলছিলাম যে পিআর ইন্টারভ্যাল, তারপর এখানে এটা হচ্ছে পিআর ইন্টারভ্যাল, তারপরে তোমার এই যে তোমার লিড এবং লিড টু যে পজিটিভ, কিউআরএস এর ডিউরেশন, আর V1 থেকে V6 পর্যন্ত আর এর যে একটা রিলেশন, V1 থেকে V6 এর পর্যন্ত এস এর যে একটা রিলেশন, এই যে যেটা বললাম যে এভিআর এর সব নেগেটিভ হবে, এই সবগুলো দেখে আমাদের একটা জেনারেল ইমপ্রেশন কি, আমাদের জেনারেল ইমপ্রেশনে আমরা এই কোশ্চেনগুলো আমরা মনের ভিতর জিজ্ঞেস করব যে এটা কি একটা অ্যারিথমিয়া। এই সিজি দেখলে নাফিজা তোমার কাছে কি মনে হয় যে এটা একটা অ্যারিথমিয়া? না স্যার। তাহলে মনে হয় না, তাহলে এই যে ফার্স্ট এটা তুমি আস্ক ইয়োরসেলফ যে এটা একটা অ্যারিথমিয়া কিনা। নেক্সট কোশ্চেন আস্ক ইয়োরসেলফ যে এটা কি ইসকেমিয়া মনে হয়, হয়তো বা তোমরা বাই দিস টাইম জানো না যে ইসকেমিয়া কি। তারপরেও ইসকেমিয়া হলে তোমার এসটি সেগমেন্টের চেঞ্জ হবে, টি ওয়েভ চেঞ্জ হবে, এরকম কতগুলো চেঞ্জ থাকবে, কিন্তু এটা তো সব ফিজিওলজিক্যালি মনে হচ্ছে। তাহলে এটা কি ইসকেমিয়া? তো ধরো যে এটা ইসকেমিয়াও না, তাহলে এটা কি ইলেকট্রোলাইট ডিসঅর্ডার? আমরা যখন এই ক্রাইটেরিয়া গুলো শিখবো যে ইসকেমিয়া হলে কেমন হয়, ইলেকট্রোলাইট ডিসঅর্ডার হলে কেমন হয়, এবং আমরা একটা ইসি থেকে এটা কি এই রোগীর কি পেসমেকার লাগানো আছে এটা দেখে মনে হয়, তাও মনে হয় না। যদি না মনে হয় তাহলে কি মোস্ট লাইকলি দিস ইজ দ্য নরমাল ইসিজি। তো আমরা আইদার এটা অ্যারিথমিয়া কিনা, ইসকেমিয়া কিনা, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কিনা, পেসমেকার কিনা, এই কোশ্চেনগুলো যদি মনের ভিতর আমরা যদি জিজ্ঞেস করি, তাহলে তখনই কিন্তু আমার ভিতরে একটা জেনারেল ইমপ্রেশন ক্রিয়েট হবে, তখন কিন্তু ইউ আর ক্লোজ টু ইউর ডায়াগনোসিস। তো আমি বলছি যে দিস আর দ্য সাম অফ দ্য আর্ট, যেটা তোমার নিজকে ডেভেলপ করতে হবে, এটা ফলো করতে হবে। এই কোশ্চেনগুলো কিন্তু প্রত্যেকটা ইসিজি হাতে নিয়েই তোমার কিন্তু এই মনের ভিতর চট করে এই কোশ্চেনগুলো যে আরে এটা কি অ্যারিথমিয়া ইসিজি, এটা কি ইসকেমিয়া ইসিজি, এটা কি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ইসিজি, এটা কি পেসমেকার ইসিজি, তাহলে কিছুই না, তাহলে এটা হয়তো নরমাল ইসিজি। এখন নরমাল ক্রাইটেরিয়া গুলো ফিট করে থাকো। তো সুতরাং এটা হচ্ছে একটা। আচ্ছা, এইটা নাফিজা এবার তুমি বলো তো এটা কি তোমার কাছে নরমাল মনে হয়? স্যার ছবিটা কি আরেকটু বড় করা যাবে? ছবিটা আমার স্ক্রিনে তো পুরোটাই আসছে, তুমি বড় দেখতে পাচ্ছ না? না স্যার আমি একটু ছোট দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি এখান থেকে করতে গেলে আবার ঝামেলা লেগে যাবে। তুমি যেরকম দেখতে জি পাচ্ছ স্যার আমি দেখতে পাচ্ছি এখন পুরোপুরি। আচ্ছা, তোমার কাছে দেখো ওই যে জিজ্ঞেস করো যে এটা অ্যারিথমিয়া কিনা। স্যার এখানে এভিএফ এ একটু চেঞ্জ আছে। আচ্ছা দেখো, তুমি পুরো ইসি দেখতে পাচ্ছ একদম শুরু থেকে শেষ জি পর্যন্ত? স্যার, জি স্যার। দেখো দেখো 1 2 3 4 5 6 ছয়টা কিউআরএস কমপ্লেক্স আছে না? জি স্যার। তারপরে স্যার তারপরে নাই। তারপরে দেখো শুধু পি দেখা যাচ্ছে, দেখো পি, জি স্যার। তারপরে পি, তারপরে পি, তাহলে এটা কি নরমাল হতে পারে? না। মানে এরকম কি নরমালে কোনো ক্রাইটেরিয়া পড়ে আসলে এরকম হতে পারে? তাহলে এইটা মানে বোঝাই যাচ্ছে যে দেয়ার ইজ সাম প্রবলেম ইন দ্য রিদম, জি স্যার। দিস ইজ নট নরমাল, দেয়ার ইজ সাম প্রবলেম। কি অ্যারিথমিয়া সেটা কিন্তু আমরা আজকে আলোচনা করব না, কিন্তু আমি বলছি যে তোমার জেনারেল ইমপ্রেশন কি যে দিস ইজ অ্যান অ্যাবনরমাল ইসিজি, দিস জি ইজ নট স্যার। দ্য নরমাল ইসিজি। এতক্ষণ যেটা দেখে আসলে সেরকম এটা একটা নরমাল ইসিজি না, এটা হচ্ছে একটা অ্যাবনরমাল ইসিজি। এইটা হলো জেনারেল ইমপ্রেশন যে তুমি এটা হচ্ছে একটা নরমাল ইসিজি না, এটা একটা অ্যাবনরমাল ইসিজি। তুমি চট করে দেখেই যে আমরা যেরকম দেখলাম যে লিড 1 লিড 2 লিড 3 যে ক্রাইটেরিয়া গুলো থাকবে সেটা আমরা দেখছি, কিন্তু আমরা জেনারেল ইমপ্রেশন অর্থাৎ তুমি দেখেই তোমার ইমপ্রেশনটা কি মনে হলো যে এটা নরমাল ইসিজি না, এইটাই তো। আচ্ছা আরেকটা দেখো, তো দেখো এই ইসিটা শুরুতে এটুকু ছিল সাইনাস রিদম, দেখো এই যে জি স্যার। প্রথম যে কমপ্লেক্স সাইনাস রিদম, তারপরে এটা হচ্ছে কিন্তু এভি ব্লক, অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক। জি স্যার। এই যে মানে তোমার এ আছে ভি নাই, তার মানে ব্লক, ব্লক বিটুইন দ্য এ এন্ড ভি। এ আছে ভি নাই, তার মানে কি এ আর ভি এর মাঝখানে ব্লক। এ আছে ভি নাই, তার মানে এ ভি ব্লক, অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক।
তার মানে এই ইসিতে সাইনাস রিদম আর অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার ব্লক দিয়েছে, মানে দিস ইজ নট দ্য নরমাল ইসিজি। এরকম দেখো এই ইসিটা দেখো তো তোমার কাছে কি জেনারেল ইমপ্রেশন কি মনে হয়? আমরা এতক্ষণ যেটা বলে আসলাম তাতে কোনো জায়গাতে কোনো অ্যাবনর্মালিটি চোখে পড়ে কিনা? জেনারেল ইমপ্রেশন তুমি প্রত্যেকটা লিড 1 2 ওয়ানে যখন যাবা তখন পি কিউ আর এস টি, 2 তে যাবা যখন পি কিউ আর এস টি, 3 তে গিয়ে দেখো পি কিউ আর এস টি। এভিআর আমরা বলছিলাম যে সবগুলো নেগেটিভ হবে, সব নেগেটিভ আছে, পি নেগেটিভ, আর নেগেটিভ, এভিআর। এভিআর আমরা বলছিলাম তো এখানে টি নেগেটিভ, এটা কিন্তু একটা অ্যাবনর্মাল, কারণ আমরা বলছিলাম যে টি শুধু নেগেটিভ হবে এভিআর এবং ভি ওয়ানে। তারপরে এভিএফ এ দেখো ভি ওয়ান ভি টু, এবার সবগুলো লিড দেখে কোনো জায়গা থেকে তোমার কাছে কোনো রকমের অ্যাবনর্মালিটিস মনে হচ্ছে? স্যার আমার স্যার V3 তে, স্যার আমি V3 আবার তে আচ্ছা তুমি নরমালটা দেখো, এই যে নরমাল, নরমালের ভি ওয়ান দেখো, তো আমরা কি বলছিলাম? নরমালের ভি ওয়ান দেখো, নরমালের ভি টু দেখো, নরমালের ভি থ্রি দেখো, এই যে দেখছো না? জি স্যার। আমরা কি বলছিলাম যে এসটি সেগমেন্ট ভি ওয়ান এবং ভি টু তে অল্প একটু এলিভেটেড হতে পারে অবজেক্ট। তুমি এখানে তাকাও কিন্তু আর এস টি, আর এস এসটি সেগমেন্ট টি, ভি থ্রি, আর জি এস স্যার। এসটি সেগমেন্ট টি, এই যে শেপ। এখন তুমি এই জায়গায় যাও, এখানে দেখো তো কিছু মনে হয় কিনা দেখো। স্যার ভি ওয়ান এর স্যার এই যে V1 এ স্যার নরমাল না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো তারপরে এসটি V2 সেগমেন্ট, তেও না, এরকম কি এসটি সেগমেন্ট থাকে নরমালি? না V2 তেও না, V3 তে, ভি থ্রি তেও না, V3 তেও না বাকিগুলো কিন্তু মোটামুটি ঠিক আছে। দেখো সবগুলোতে পি আছে, কিউ আর এস টি আছে, স্যার। এস টি আছে, জি তারপরে স্যার। এভিআর এ সব নেগেটিভ, সবই মিলছে, কিন্তু এই জায়গাটুকু মিলে না। তার মানে দিস ইজ নট দ্য নরমাল স্থিতি। এই যে দেখো তুমি এই যে আজকে দেখলা না, এই যে ভি ওয়ান ভি টু ভি থ্রি, এই ছবিটা তোমার মনের ভিতর থাকতে হবে, যে যখনই তুমি এরকম দেখবা তখনই তুমি এটাকে অ্যাবনর্মাল মনে করবে এবং এই কমেন্টটা করবে। কারণ এই যে তুমি আবার নরমাল দেখো, এই যে নরমাল ভি ওয়ান ভি টু ভি থ্রি দেখো, এবার আবার দেখো, জি স্যার। তাহলে এই যে অ্যাবনর্মাল যে দেখলা, এইটাই হচ্ছে তোমার, এটার একটা নাম আছে, এটা হচ্ছে ব্রুগাডার সিনড্রোম বলে। আমরা আজকে ওটা বলবো না, দিস ইজ দ্য ব্রুগাডার সিনড্রোম। আজকে সেটা জি বলার স্যার। জন্য বলি না, আমি বলছি যে তুমি খালি দেখে বলো যে জেনারেল ইমপ্রেশনটা কি। তোমার জেনারেল জি স্যার। ইমপ্রেশন হলো অ্যাবনর্মাল। কি দেখে তুমি অ্যাবনর্মাল বলা? এই যে ভি ওয়ান ভি টু ভি থ্রিতে এসটি সেগমেন্ট এবং টি ওয়েভ দেখে তুমি বলো যে অ্যাবনর্মাল, কারণ টি ওয়েভ ভি থ্রিতে নেগেটিভ হওয়ার কথা না, এসটি সেগমেন্ট এরকম এলিভেটেড হওয়ার কথা না, তাহলে এটা নিশ্চয়ই অ্যাবনর্মাল। তো দিস ইজ দ্য জেনারেল ইমপ্রেশন। এই যে দেখো এটা হচ্ছে নট টিপিক্যাল, দিস ইজ দ্য ব্রুগাডার সিনড্রোমের ইসিজি। আচ্ছা এই ইসিটার জেনারেল ইমপ্রেশন দেখো তো তোমার কাছে কি নরমাল মনে হয়? না, কারণ নরমাল মনে এখানে হয়? হচ্ছে যে আর ইন্টারভেল তো এক একটাই এক এক রকম। এই যে গুড, ভেরি গুড। আর আর ইন্টারভ্যালটা ইরেগুলার। তারপরে তারপরে হচ্ছে স্যার দেখো তুমি পড়ছিলে না এভিআর এ সব নেগেটিভ হবে, এভিআর এ সব নেগেটিভ। আমরা কিন্তু বলছিলাম যে এভিআর এ সব নেগেটিভ হতে হবে, এখানে এভিআর এ নেগেটিভ দেখো, এই দেখো এভিআর নেগেটিভ, এটা তো জি স্যার। প্রিডমিনেন্টলি পজিটিভ হয়ে গেছে। সুতরাং এটাও একটা অ্যাবনর্মালিটি। আমরা পড়েছিলাম যে ওয়ান এবং টু অবশ্যই পজিটিভ হতে হবে, দুটোই পজিটিভ হতে। এখানে কি দুটোই পজিটিভ? ওয়ান পজিটিভ কিন্তু টু কি নেগেটিভ। নেগেটিভ, তাহলে এটাও একটা অ্যাবনর্মালিটি। জি আবার স্যার। তুমি একটা বললা যে জি আর আর স্যার। ইরেগুলার, সেটা একটা নেগেটিভ। আর স্যার 3 হ্যাঁ বল। আর AVF এইটা তো হুম, একদমই অন্যরকম মনে হচ্ছে। হ্যাঁ আচ্ছা গুড। তাহলে আবার দেখো, এই দেখো ভি ওয়ান দেখো, দেখো এইটা যদি পি হয়, এটা যদি কিউআরএস হয়, তাহলে এটা একটা পি, এটা একটা পি, তাহলে একটা কিউআরএস এর মাঝখানে কয়টা পি? দুইটা। দুইটা পি, তাহলে এটা কি হওয়ার কথা? না। তাহলে এটাও অ্যাবনর্মাল। তার মানে দিস ইজ দ্য অ্যাবনর্মাল ইসিজি। এবং এই যে তুমি দেখো যে নাম্বার অফ দ্য পি মোর দ্যান দ্য নাম্বার অফ দ্য কিউআরএস কমপ্লেক্স, তো এইটা হচ্ছে অ্যাট্রিয়াল ফ্লাটার বা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এরকম একটা, যেটা আমরা আজকে ডিসকাস করবো না, কিন্তু জিনিসটা বুঝতে পারছো তো? মানে আমি বলছি যে হোয়াট জি ইজ স্যার।
আমি যেটা মিন করার চেষ্টা করছি যে হোয়াট ইজ দ্য জেনারেল ইমপ্রেশন, তুমি অ্যাটলিস্ট এটাকে তো নর্মাল বলতেছো না নাকি? এই না ইস্যুটাকে তো নর্মাল করবো না, সুতরাং এইটাই দরকার। কারণ আমি বলছি যে নর্মালের চেহারাটা তোমার ব্রেনের ভিতরে গাঁথা থাকতে হবে কি, সেটা আবার দেখো, এটা বারবার দেখো, এই হলো নর্মাল। দেখছো কি সুন্দর, তুমি যেটা বলে আর আর ইন্টারভেল গেলে থাকবে। এই দেখো পি ওয়েভ নিচে রিদম স্ট্রিপ দেখো, এই দেখো পি ওয়েভ, তারপর কিউআরএস কমপ্লেক্স, তারপরে টি পি কিউআরএস কমপ্লেক্স টি পি কিউআরএস কমপ্লেক্স টি, এবং কোথায় কিরকম হবে আমি যে বললাম সেটার সাথে এখন মিলাই দেখো, তাহলে দেখো এটা নর্মাল না। আর একটা আমরা দেখি, তো যেটা বলছিলাম যে জেনারেল ইমপ্রেশন, মানে জেনারেল ইমপ্রেশন বলতে আমি কি মিন করছি জিনিসটা বুঝলে কিনা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমাদের যে কোনো একটা ইসিজি হাতে নিয়েই আমরা শুরুতে আগে এরকম একটা জেনারেল ইমপ্রেশন ক্রিয়েট করার চেষ্টা করব যে সেই ইসিজিটা সম্পর্কে আমাদের ধারণাটা কি। তো এই যে আমি যেটা বলছিলাম যে আর্ট অফ ইন্টারপ্রিটেশন, অর্থাৎ আমি নর্মাল ইসিজি কতগুলো ক্রাইটেরিয়া বললাম, তারপরে জি স্যার সেই ইসিজিটা হাতে নিয়ে আগে একটা জেনারেল ইমপ্রেশন, মানে তুমি শুধু বলবা যে নর্মাল নাকি অ্যাবনর্মাল, এইটা হলো তোমার কাজ, তুমি নর্মাল নাকি অ্যাবনর্মাল এটা বলবা। যেমন এইটা নাফিজা বলো তো, নর্মাল না অ্যাবনর্মাল? স্যার অ্যাবনর্মাল। গুড। এইটা অ্যাবনর্মাল স্যার একটা, স্যার এখন আপনি যেগুলো দেখাবেন সবগুলাই তো অ্যাবনর্মালই হবে। না, তা ঠিক নাই। এটা স্যার অ্যাবনর্মাল এভিএল এ তো ফ্ল্যাট দেখাচ্ছে, ফ্ল্যাট না, ফ্ল্যাট না এভিএল যেটা ওইখানে স্যার একদম অন্যরকম। তারপরে হচ্ছে আবার আচ্ছা দেখ, V3 তে কেন না, আমার মনে হয় যে আমি যেটা মানে বোঝানোর চেষ্টা করছি সেটা তুমি বুঝছো আর কি। তো জি আমরা স্যার। এই 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 মানে জেনারেল ইমপ্রেশন বলতে আসলে এই জিনিসটা, মানে আমি বলছি যে জি এটা স্যার। হচ্ছে ফার্স্ট স্টেপ। প্রথমে হচ্ছে যে তোমার সবগুলো জানা, সেকেন্ড হচ্ছে ফার্স্ট স্টেপ তুমি খালি নর্মাল আর অ্যাবনর্মাল, অর্থাৎ নর্মাল তোমাকে চিনতে হবে। মানে নর্মাল চেনাটা না চিনলে তো তুমি অ্যাবনর্মাল বলতে পারবা না, এবং নর্মালের ক্রাইটেরিয়া গুলো কি সেটাই কিন্তু আমি বারবার বলছিলাম, সেই জি জন্য তোমাকে স্যার। এটা বলতে হবে। তো এখন তো আমরা আমার মনে হয় যে এরপরে আমরা আরো তিনটা জিনিস বলবো, তো সেটা আজকে বলবো কিনা তুমি আগে ঠিক করো, কারণ আমি এরপরে রেট রিদম এসব গুলো বলার চেষ্টা করবো আর কি। স্যার একজন আপুর কোয়েশ্চেন আছেন, উনি জিজ্ঞাসা করেছেন ইসিজি তে স্ট্রেইন প্যাটার্নটা কখন বলবো। স্ট্রেন, হ্যাঁ স্যার, একজন বলেছেন যে অনেক সময় V1 থেকে V3 তে ইনভার্সন দেখা যায়, এটা কি নর্মাল নাকি এবং স্ট্রেন প্যাটার্নটা কখন বলবো। আর উনি রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক সম্পর্কেও জানতে চেয়েছেন। আচ্ছা তো আজকে অবশ্য ওগুলো বলছিলাম না। দেখো এটা হচ্ছে কিন্তু একটা রাইট বান্ডিল ব্রাঞ্চ ব্লক, এই যে ইসিজি দেখালাম না কিছুক্ষণ আগে, জি এটা হচ্ছে স্যার। ওয়ান কাইন্ড অফ দা রাইট বান্ডিল ব্রাঞ্চ ব্লকের মধ্যে দেখে মনে হয়। তো V1 থেকে V1 V2 V3 এটা কিন্তু মানে আনটিল অ্যাডাল্ট টি ওয়েভটা কিন্তু ইনভার্টেড থাকতে পারে ইউজুয়ালি, মানে জাস্ট আফটার বর্ন এটা টি ওয়েভ ইনভার্সন থাকে, যেহেতু বাচ্চাদের ক্ষেত্রে আরভিটা বড় থাকে, ডোমিনেন্ট থাকে এলভির চাইতে। তারপরে তোমার মানে যত বয়স বাড়ে 6 মাস 1 বছরের দিকে গিয়ে তখন আরভি এলভিটা নর্মাল হয়ে যায়, তারপরে এলভিটা ডোমিনেন্ট হয়। তো মানে ইন কিপিং পেস উইথ দ্য চেঞ্জেস অফ দ্য রাইট সাইড অফ দ্য হার্ট উইথ দ্য লেফট সাইড অফ দ্য হার্ট, এই ইসিজিতে কিন্তু সেম টাইপের চেঞ্জ হতে থাকে। কিন্তু তোমার এই এলভিটা ডোমিনেন্ট হওয়ার পরেও কখনো কখনো V1 V2 V3 তে তোমার টিউবটা মানে ইনভার্টেড থেকে যেতে পারে। এই যে ইনভার্টেড থেকে গেল, থাকার কথা ছিল না, সেই জন্য এটা নাম হলো তোমার পারসিস্টেন্ট জুভেনাইল প্যাটার্ন। অর্থাৎ জুভেনাইল বাচ্চাদের ক্ষেত্রে যে প্যাটার্নটা আমরা দেখি, সেটা যদি অ্যাডাল্টে তোমার পারসিস্ট করে এবং তার জন্য যদি অন্য কোনো কারণ খুঁজে না পাওয়া যায়, দেন ইট ইজ কল দ্য পারসিস্টেন্ট অ্যাডাল্ট মানে জুভেনাইল প্যাটার্ন। তো এরকম টিউব চেঞ্জটা কিন্তু অ্যাডাল্টেও থাকতে পারে আপ টু দ্য V3, বাট নট বিয়ন্ড V3। এবং তোমাকে বের করতে হবে যে ইয়েস
this patient has got the T wave changes from V1 to V3 that should be only in childhood, should not be in the adulthood, but retained in the adulthood, so it is called the persistent. এবং এটার পিছনে আর অন্য কোনো প্যাথোলজিক্যাল কারণ নাই, সো ইট ইজ নর্মাল। বাট যদি কারণ থাকে, কারণ এটাতে দিস ইজ নট অলওয়েজ যে এটা নর্মাল ফিজিওলজিক্যাল, বাট মেবি সাম প্যাথোলজিক্যাল। সুতরাং এইটা যদি থেকে যায় তাহলে তখন, সুতরাং ফিজিওলজিক্যালি V1 থেকে V3 পর্যন্ত এটা থেকে যেতে পারে। আর যেটা তোমার মানে এই কি বলে যে স্ট্রেন প্যাটার্ন, যেমন আমি এখানে একটা ইসিজি দেখাই, এই সিটা দেখতে পাচ্ছ? জি স্যার। দেখতে পাচ্ছ? দেখো এই সিটা মানে তোর কাছে কি নরমাল মনে হয়? এই সিটা নরমাল মনে হয়? এই যে আমাদের ক্রাইটেরিয়া গুলো দেখো, দেখো লিড 1, লিড 2, লিড 3, এভিআর, এখানে কিন্তু এভিআর আবার নিচে এভিআর, এভিএল, এভিএফ, এলো V1, V2, V3, আমরা কি পড়ছিলাম? না স্যার, নরমাল মনে হয় না। তো সবচাইতে তোমার স্ট্রাইকিং অ্যাবনরমালিটি কি মনে হচ্ছে? দেখো টি ওয়েভ, টি ওয়েভটা ইনভার্টেড হবে শুধু এভিআর আর V1 এ। এই যে দেখো V2, V3, V4, V5, V6, এটা তো সবগুলোতেই, এটা তো হওয়ার কথা না। জি স্যার। এই যে টি ওয়েভটা ইনভার্টেড, দ্যাট ইজ টি ওয়েভ ইনভার্সন, এবং এই ইনভার্সনটা যদি লেট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির জন্য হয়, বা রাইট সাইডের লিডে যদি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির জন্য হয়, সেইটাকে বলা হয় হচ্ছে স্ট্রেন প্যাটার্ন। বুঝছো তো? জি স্যার। স্ট্রেন, তো স্ট্রেন হচ্ছে যদি লেফট ভেন্ট্রিকুলার হয় তাহলে লেফট সাইডের লিডগুলোতে হবে, রাইট ভেন্ট্রিকুলার হলে রাইট সাইডের লিডগুলোতে হবে, যেগুলো আমরা আজকে ডিসকাস করব না। তো সেইটা হচ্ছে তোমার মানে এই স্ট্রেন প্যাটার্ন আর কি। আর আরেকটা হচ্ছে তো না মানে স্ট্রেনটা বুঝলা কি না নাফিজা? জি স্যার, আপনি বলেন যে আমরা যে জায়গাটাতে আমাদের প্যাথোলজি থাকবে তার অপোজিট সাইডটাকে বলবো স্ট্রেন প্যাটার্ন। রাইট রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ। জি স্যার। আর আরেকটা কোশ্চেন করেছিল যে তোমার স্যার রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক সম্পর্কে। হ্যাঁ হ্যাঁ, তা আমাদের স্যার আমি মনে হয় ইন্টারাপ্ট করে ফেললাম। আমরা এটাও করতে পারি যে স্যার আপনি আপনার যে প্রেজেন্টেশনটা ওটা নিজের মতো করে দেওয়ার পর আমরা স্যার আগাবো। না আমি মানে আর বেশি, কারণ আমার মনে হচ্ছে কি দেখো এইটা হচ্ছে তোমরা জানো যে কন্ডাকশন সিস্টেম, কন্ডাকশন সিস্টেম তোমরা জানো আর কি, যে এই কন্ডাকশন সিস্টেমে দেখো এভি নোড, এটা হচ্ছে রাইট বান্ডেল ব্রাঞ্চ, এটা হচ্ছে লেফট বান্ডেল ব্রাঞ্চ, তারপরে লেফট বান্ডেলের এটা হচ্ছে অ্যান্টেরিয়র ভেসিকুল, এটা হচ্ছে পোস্টেরিয়র ভেসিকুল। জি স্যার। এই যে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক যদি হয় তাহলে তার একটা আলাদা ইসিজি প্যাটার্ন থাকে, লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক হলে তার একটা ইসিজি প্যাটার্ন থাকে, এবং এটা হচ্ছে লেফট অ্যান্টেরিয়র এই ভেসিকুল, অর্থাৎ ব্লক তোমার যে কোনো জায়গায় হতে পারে, যেগুলো আমরা আমাদের পরে ক্লাসগুলোতে হয়তো আমরা বলবো যে সেই ব্লকের লোকেশন অনুযায়ী তোমার কিন্তু ইসিজি গুলো ভ্যারি করবে। তো সেই অনুযায়ী দেখো আমাদের ব্লকগুলো কিন্তু এসি নোডাল ব্লক হতে পারে, এভি নোডাল ব্লক হতে পারে, রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক হতে পারে, লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক হতে পারে, তারপরে সেই অনুযায়ী আবার বাইফিজিকুলার, ট্রাইফিজিকুলার, এরকম সব নাম আছে যেগুলো আমাদের কিন্তু লেকচারের পরের দিকে আছে। তো এই ইসিটা তুমি দেখো, এই ইসি থেকে এই যে দেখো এটা কিন্তু নরমাল না। জি স্যার। এটা হচ্ছে এই যে কিউআরএস দেখে আমরা বলছিলাম যে কিউআরএস এর ডিউরেশন, কিউআরএস এর ডিউরেশন কিন্তু 3 ঘরের চাইতে ছোট হতে হবে, কিন্তু এখানে কিউআরএস এর ডিউরেশন দেখো বেশি। জি স্যার। এই যে কিউআরএস যদি ধরে দেখো 1 2 3 4 160 মিলিসেকেন্ড, এই জায়গায় আরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এখানে দেখো কিউআরএস এর ডিউরেশন এখান থেকে শুরু হয়েছে 1 2 3 4 160 মিলিসেকেন্ড। তো এই যে কিউআরএস এর ডিউরেশন যদি 160 মিলিসেকেন্ড হয় এবং V1 এ যদি এটা নেগেটিভ হয় তাহলে এটা হচ্ছে এলবিবি, এবং V1 এ যদি প্রিডমিনেন্টলি পজিটিভ হয় তাহলে সেটা হচ্ছে তোমার আরবিবি প্যাটার্ন। যেমন এখানে দেখো এই যে এই ইসিতে দেখো, এই দেখো একই সাথে নরমাল এবং অ্যাবনরমাল দেখতে পাচ্ছ। এই দেখো V1 এ এই যে এটা হচ্ছে তোমার প্রিডমিনেন্টলি পজিটিভ, এই দেখো এখানে হচ্ছে পজিটিভ। তো এইটা হচ্ছে দেখো
এটা হচ্ছে আরবি প্যাটার্ন। এই দেখো পজিটিভ, স্যার। V1 এ পজিটিভ এবং হোয়াইট নরমাল না, কিন্তু জি এটা স্যার। হচ্ছে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, জি কিন্তু স্যার। এখানে নেগেটিভ নেগেটিভ যেটা সেখানে সেটা লেফট লেফট বান্ডেল ব্রাঞ্চ বান্ডল ব্লক। ব্রাঞ্চ ব্লক। হ্যাঁ, তো এইটা আজকে আমাদের ডিসকাশনে নাই। এখানে একই সাথে দেখো, এই দেখো এটা হচ্ছে সাইনাস বিট, এটা হচ্ছে অ্যাবনর্মাল বিট। এই সাইনাস বিটটা দেখো ন্যারো, এইটা হচ্ছে তোমার হোয়াইট এবং পজিটিভ, সুতরাং এটা হচ্ছে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। হোয়াইট এন্ড পজিটিভ ইন V1, রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। হোয়াইট এন্ড নেগেটিভ ইন V1, এই যে লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক। লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, এই যে হোয়াইট এন্ড নেগেটিভ। আর নরমাল হোয়াইট হচ্ছে কত, 110 মিলি সেকেন্ডের চাইতে বেশি। তা আমার মনে হয় যে এটা আমরা ইমপ্রেশনটা বললাম। এরপরে তাহলে আজকে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা কিভাবে ইসিজি রেট ক্যালকুলেশন করি। তারপরে হচ্ছে আমাদের রেট দেখা, রেট দেখার মানে 4টা সিস্টেম বলবো আমি। এটা থিওরিটিক্যালি জানতে হবে, কিন্তু এটা আমরা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করি কম। থিওরিটিক্যালি জানতে হবে, যেমন হচ্ছে 300 ডিভাইডেড বাই নাম্বার অফ দ্য লার্জ স্কোয়ার। এই যে বলছিলাম না, দেখো জি স্যার। এই দেখো লার্জ স্কোয়ার, দেখো এই একটা আর ওয়েভ এবং এই একটা আর ওয়েভ, এই আর ওয়েভের মাঝখানে কয়েকটা বিগ স্কোয়ার আছে, বড় বড় স্কোয়ার। যে আমি বলছিলাম যে যেমন এই যে একটা মোটা লাল দাগ আর একটা মোটা লাল দাগ, এগুলাকে আমরা বলি যে বিগ স্কোয়ার। দেখো এই দেখো একটা বিগ স্কোয়ার, এই যে এখান থেকে এই পর্যন্ত বিগ স্কোয়ার, আর ভিতরে ছোট ছোট গুলো হচ্ছে স্মল স্কোয়ার। এই আর এবং এই আর এর মাঝখানে কয়টা বিগ স্কোয়ার আছে সেটা আমরা গুনবো, যেমন 1 2 3। তো আমরা 300 ডিভাইডেড বাই নাম্বার অফ দ্য বিগ স্কোয়ার যেটা হবে, সেটা হচ্ছে একটা রেট। তুমি যদি ভেন্ট্রিকুলার রেট বের করতে চাও তাহলে এইভাবে, আবার যদি পি এর রেট বের করতে চাও তাহলে নাম্বার অফ দ্য বিগ স্কোয়ার বিটুইন দ্য টু পি ওয়েভস, 300 কে যদি সেটা দিয়ে ভাগ করি তাহলে এটা হচ্ছে একটা ফর্মুলা। তাতে কিছুটা ভুল ত্রুটি হবে, কারণ হচ্ছে যে সবগুলো তো বিগ স্কোয়ারের সাথে মিলবে না। দেখা গেল যে 3টা বিগ স্কোয়ার হয়ে আরো এক ঘর বেশি হচ্ছে, বাট তোমাকে রাফলি তাই ধরতে হবে। এটা হচ্ছে একটা মানে ফর্মুলা, এবং তার লিমিটেশন হচ্ছে একটা। এই লিমিটেশনটা ওভারকাম করার জন্য যে ঠিক আছে আমরা ছোট ঘরটাও যাতে করে মিস না হয়, তাহলে হচ্ছে কি নাম্বার অফ দ্য স্মল স্কোয়ার ডিভাইডেড বাই 15, 15 নাম্বার অফ দ্য স্মল স্কোয়ার ডিভাইডেড বাই 15, সেটা হচ্ছে কি এই দেখো এখান থেকে এই পর্যন্ত কয়টা স্মল স্কোয়ার আছে, যেমন এইটা এখান থেকে এই পর্যন্ত 5টা, এখান থেকে এই পর্যন্ত 5টা 10টা, এখান থেকে এই পর্যন্ত 3টা 13টা, এখান থেকে এই পর্যন্ত 2টা 15টা। তাহলে 1500 ডিভাইড বাই নাম্বার অফ দ্য স্মল স্কোয়ার, তাহলে যা হবে সেটাও একটা রেট। তাহলে আমরা এইভাবে রেট করতে পারি। তাহলে দেখো রেট বের করার তাহলে এই একটা ফর্মুলা, 300 ডিভাইডেড বাই বিগ স্কোয়ার অথবা 1500 ডিভাইডেড বাই 15, মানে 1500 ডিভাইডেড বাই 15 বা নাম্বার অফ দ্য স্মল স্কোয়ার। এই দুটো ফর্মুলা কি বুঝতে পারলা নাফিজা? জি স্যার। আচ্ছা আচ্ছা, তুমি আর কোনো ফর্মুলা জানো? স্যার আমি এই দুটাই জানতাম এখন পর্যন্ত, কিন্তু স্যার আপনি আচ্ছা তো বললেন আরো দুটো আচ্ছা, আছে। না আরো দুটো আছে, মানে এই যে যে দুটো বললাম এই দুটো কিন্তু আমরা প্র্যাকটিস করি না। আমরা প্র্যাকটিস করি কি, এই যে এখন যেটা বলবো সেইটা, সেটা জি হচ্ছে স্যার। যে আমরা মানে একটা ফর্মুলা মুখস্থ করব, 300 150 100 75 60 50 42 47। অর্থাৎ এই যে ভাগ করলে যে ভাগফলটা আসে, সেই ভাগফলটা আমি জাস্ট মুখস্থ রাখতেছি। দেখো 300 ডিভাইডেড বাই 1, অর্থাৎ এই যে মানে এই যে এখানে থাকো এই কিউআরএস, এখানে যদি এই জায়গাতে কিউআরএস আসতো, তোমাকে আমি একটা ছবি দেখাই, এই যে এইটাতে দেখো, এই দেখো কিউআরএস এই জায়গাতে, তারপর কত ক্লোজ ক্লোজ কিউআরএস আছে না? জি স্যার। দেখো কিউআরএস, দেখো কিউআরএস, তাহলে দেখো এই কিউআরএস, তারপর একটা পর এই কিউআরএসটা যদি এখান থেকে এই এরপরে জাস্ট এই ঘরে আসতো, তাহলে কি বলতাম আমি, 300 ডিভাইডেড বাই 1, তাহলে রেজাল্ট কত হতো? 300। 300। তা আমি ভাগফলটা মনে রাখছি যে 300 কে যদি আমি 1 দিয়ে ভাগ দিই তাহলে 300, যদি দুই ঘর হতো, যে এই জায়গাতে একটা কিউআরএস আবার এই ঘরে নাই, এই জায়গাতে একটা কিউআরএস, তাহলে কত হতো? 150। আচ্ছা 150। হ্যাঁ 150, 300 ডিভাইডেড বাই 2, যদি এই জায়গাতে হতো এবং এই ঘরে নাই এই ঘরে নাই এই ঘরে হলো, অর্থাৎ 3 ঘর পরে, তাহলে 300 ডিভাইডেড বাই 3, তাহলে কত হতো? 100। 100। 300 ডিভাইডেড বাই 4 কত? 75। 75। 5 60, 60। 6 দিয়ে ভাগ করলে 50, 7 দিয়ে ভাগ করলে 47, 8 দিয়ে ভাগ করলে 37। জি এইটুকুর স্যার। মনে রাখলে হবে, অর্থাৎ তুমি ভাগফলটা মনে রাখবা, সেটাই প্র্যাকটিস করবা। যেমন হচ্ছে দেখো এই জায়গাতে, এই যে দেখো 300, মানে এখান থেকে এই পর্যন্ত যদি হতো তাহলে 300 হতো।
আমি একটা জায়গায় ধরি, যেখানে লার্জ স্কয়ারের উপর পড়ছে, দাগের উপর, যেমন এইটা দাগের উপর পড়ছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত আসলে 300, এই জায়গাতে গেলে হয়ে যেত 150। তার মানে 150-র বেশি, 300-র কম। ঠিক আছে না? দেখো এই জায়গাতে হলে 300 হতো, তাহলে 300-র জি স্যার। কম আর 150-র বেশি, তার মানে কত? 170-80 হবে এর হার্টবিট। তুমি একটা রাফ আইডিয়া পেলে কিনা যে 170-80? স্যার আমি বুঝি নাই, স্যার আচ্ছা, আবার একটু বলেন। না তুমি এখানে রেট গুনতে পারবা। দেখো এই জায়গাতে আমার কারসর দেখতে পাচ্ছ হ্যাঁ তুমি? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। স্যার তাহলে দেখো, এখানে যদি আমি দুইটা সাকসেসিভ আর এর মাঝে বিগ স্কোয়ার অথবা স্মল স্কোয়ার চিন্তা করি, তাহলে তো 3×5=15, সরি হ্যাঁ 5×10=15, 15, তাহলে 1500/15 মানে হচ্ছে 100। দাঁড়াও, হ্যাঁ শোনো, এই লাল এই লাল জি দাগটা স্যার। দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এটা পড়ো, এই হলো তোমার এখান থেকে এই কিউআরএসটা যদি এই জায়গায় না হয়ে যদি এই জায়গায় হতো, এই লাল দাগ বরাবর, জি তাহলে কি স্যার। হতো? 300/1, তাহলে কত হতো জি হার্ট স্যার। রেট? 300। আচ্ছা, এই জায়গায় না, এই এই কিউআরএসটা যদি এই জায়গায় হতো তাহলে কত হতো? 300/2 কত 2, হয়? 150। এই লাল দাগটা যদি এই আচ্ছা জায়গায় না আচ্ছা হতো, আচ্ছা। এই জায়গায় হতো, তাহলে জি কত স্যার। হতো? এখানে হতো কত? 100। 300, হ্যাঁ 300/3। 100 হতো। আচ্ছা, এই কিউআরএসটা এই জায়গায় না হয়ে যদি এই জায়গায় হতো তাহলে কত হতো? 300/4, স্যার এখানে 75। 300/1, 2, 3, 4, 4, 75 হতো। তাহলে 75। আচ্ছা, জি এইটা স্যার। যদি এই জায়গায় হতো তাহলে 300 ডিভাইডেড বাই স্যার 5 তিনশো কত হতো? ডিভাইডেড বাই 5 60 হতো। মানে 60। আচ্ছা, এই জায়গায় যদি হতো 300 ডিভাইডেড স্যার বাই তাহলে 6, 50 হতো। 50 হতো। এই জায়গায় যদি হতো 47 হতো। এই 7, জায়গায় যদি তাহলে স্যার হতো 42। 42 হতো। এই জায়গায় যদি হতো 37 হতো। বুঝতে পারছো তাহলে জিনিসটা? স্যার 37 হতো। হ্যাঁ, জি স্যার। তার মানে হচ্ছে কি, আমরা রাফলি তাহলে দেখো অ্যাকুরেট হবে না কিন্তু দেখো, তাহলে এখানে আমরা ধরো যদি বলো যে এই রোগের হার্ট রেট কত, তাহলে আমি এখান থেকে গুনছি 300, 150, 100, স্যার এর হার্ট ও রেট আচ্ছা আচ্ছা। 100। আচ্ছা বুঝতে পারছো? বুঝেছি। এখন যদি স্যার 100 আর স্যার দুই যদি ওইটার মাঝে হয়, মানে 4 আর 5-এর মাঝে হয়, যদি 4.5 হয়। আচ্ছা, তার জন্য আর একটা ফর্মুলা আছে, তুমি ফর্মুলাগুলো আগে শিখো। যেমন এইটাতে দেখো, এখানে আমি একটা যেমন এইটা হচ্ছে একটা তোমার দাগের উপর পড়ছে, তাহলে এইটা এইটা যদি হতো তাহলে 300 হতো, তাই তো? জি স্যার। তাহলে এই জায়গাতে না হয়ে এই জায়গাতে যদি হতো তাহলে 150 হতো, তার মানে জি। কি 150-র বেশি, 300-র কম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই তো? তার মানে হ্যাঁ। কত? ধরো যে 200-র কাছাকাছি, আচ্ছা এই আচ্ছা। জায়গাতে 200-র কাছাকাছি হলো, কিন্তু অ্যাকুরেট তো হলো না। জি স্যার। তাহলে আমাদের মানে দেখো, তাহলে এটা একটা ফর্মুলা, আমি বললাম যে এটা তোমার মানে একটা রোগীর হার্ট রেট বুঝে খুব র্যাপিডলি ক্যালকুলেট করার জন্য এইটা হচ্ছে ফর্মুলা। দেখো, যদি এই জায়গাতে কিউআরএস কমপ্লেক্স হয়, আমি একটা লাল দাগ বরাবর ধরি, ধরো যে এই জায়গাতে কিউআরএস কমপ্লেক্স হলো, এই জায়গাতে কিউআরএস কমপ্লেক্স হলো, যদি আর একটা এই জায়গায় আসতো তাহলে রেট হতো 300, এই যে 300। জি যদি স্যার। এই জায়গায় হতো তাহলে হতো 150, দেখো নিচে 150। এই জায়গায় হতো হলে 300, দেখো হচ্ছে যে, তারপরে এই জায়গায় যদি হতো তাহলে 75, এই জায়গায় হলে 60, এই জায়গায় হলে 50, এই জায়গায় হলে 42, এই জায়গায় হলে 47, 37। তাহলে এটা মুখস্থ রাখতে হবে, সেইটা বললাম তোমাকে। এবার জি ক্লিয়ার? স্যার। জি স্যার। তো এখন আহ, তো এটা তো তুমি তার লিমিটেশনটা তো দেখলা। তো এটা কিন্তু আর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে যে এই যে একটা ইসিজির পেপার আছে না, জি স্যার। কম্পিউটার যখন নেয় তখন যে নর্মাল যদি এরকম স্ট্যান্ডার্ডে হয়, নর্মালটা হচ্ছে কি, যে দেখো নর্মাল ক্রাইটেরিয়া হচ্ছে যে মানে ইসিজি পেপারটা মেশিন থেকে প্রতি সেকেন্ডে 25 মিলিমিটার করে বের হয়। যখন ইসিজি মেশিনতে ইসিজি করে না, তখন যখন স্টার্ট করে, সিস্টেমে যখন স্টার্ট করে, তখন যে পেপার বেরোতে থাকে, সেই পেপার বের হওয়ার গতি কত, স্পিড অফ পেপার হ্যাঁ স্যার। স্যার 1 সেকেন্ডে 25 মিলিমিটার। মিলিমিটার, ঠিক। তো এই যে তারপর যখন ইসিজিটা হয়ে গেল, একটা ইসিজি করতে কতক্ষণ সময় লাগে মেশিনে? 10 সেকেন্ড।
জি স্যার 10 সেকেন্ড লাগে। তাহলে এই যে ইসিজি, এটা এই জায়গাতে শুরু আর এই জায়গাতে শেষ। তাহলে তুমি মানে কোনো কিছু হিসাব না করে কি বলতে পারো যে এটা কতটুকু টাইম? 10 10 সেকেন্ড। সেকেন্ড। তাহলে এটা 10 সেকেন্ড, তাই তো? জি মানে স্যার। শুরু থেকে শেষ পর্যন্ত 10 সেকেন্ড। মানে যদি কোনো রকমের অ্যাবনরমালিটি সিস্টেমটা না করে, ম্যানিপুলেট যদি না করে, তাহলে একটা পেপার যে বের হয়ে আসবে সেটাতে 10 সেকেন্ড সময় লাগবে। তাহলে এই পেপারটা হচ্ছে কতটুকু? 10 সেকেন্ড। তাহলে এবার তুমি টোটাল কমপ্লেক্স গুলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। 10 সেকেন্ডে কতটা কমপ্লেক্স? 16। 16। তাহলে 60 দিয়ে গুণ দিলে কত হয়? সরি, 6 দিয়ে গুণ দিলে কত হয়? 60। না, 16। 16 গুণ 6 6 6 96। 36 6 6 7 8 9 96। 96। তাহলে এই রোগীর হার্ট রেট হচ্ছে কত? হ্যাঁ আচ্ছা আচ্ছা স্যার, এটা আমরা পড়েছিলাম। হ্যাঁ আমরা এইভাবে করেছিলাম, আমি ভুলে গেছিলাম। মানে বুঝতে পারছো তো? জি স্যার। তাহলে তাহলে হচ্ছে যে আমার কয়টা কমপ্লেক্স সেটাকে আমি 6 দিয়ে গুণ 6 দিবা। দিয়ে গুণ করব। তাহলে এটা হলো তোমার মানে এইটাই হচ্ছে সবচেয়ে কমনলি আমরা প্র্যাকটিস করি এইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং এই ফর্মুলাটা সবচেয়ে বেশি কাজ করে যখন এরকম ইরেগুলার হবে। আচ্ছা, আচ্ছা তুমি এখানে ইরেগুলার, তোমাকে এখন এখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত 10 সেকেন্ড, এখানে তোমার 6 দিয়ে গুণ দেওয়া ছাড়া কোনো পথ নাই। তুমি এবার বলো তো হার্ট রেট কত? স্যার এখানে হুম, এই দেখো 1 1 2 2 3 3 4, হ্যাঁ গুনো। 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 27 স্যার এখানে কি 39টা আছে? হ্যাঁ, তাহলে তাকে 6 দিয়ে গুণ আচ্ছা দাও। স্যার 39 ইন্টু 6 মানে অ্যাপ্রক্সিমেটলি 40 ইন্টু 6 240 এর কাছাকাছি। হ্যাঁ, তাহলে ঠিকই আছে। এটা হচ্ছে হার্ট রেট আচ্ছা টাইম। মানে তুমি ফর্মুলাটা বুঝছো কিনা? জি স্যার। এবং এই ফর্মুলাটা আরো কাজে লাগে। দেখো এখানে তো তোমার পি আর কিউআরএস তো আলাদা। এই দেখো পি কিউআরএস, এখানে পি আছে কিন্তু কিউআরএস নাই, পি কিউআরএস, মানে এটা একটা হার্ট ব্লকের ইসিজি। এইরকম ক্ষেত্রে তখন তোমাকে আলাদাভাবে পি এর রেট এবং কিউআরএস এর রেট গুনতে হয়। দেখো, সুতরাং ওই ফর্মুলাটা কত জরুরি। তো এখন আমি কিউআরএস এর রেট গুনবো। দেখো 1 2 3 4 5 6 7 8 9 54। 54। তাহলে ভেন্ট্রিকুলার রেট হচ্ছে 54। এবার আমি স্যার অ্যাট্রিয়াল রেট করবো। দেখো 1 2 3 4, এই জায়গাতে একটা ছিল 5 6 7, এই জায়গাতে একটা ছিল 8 9 10 11 12 13 14 15। অ্যাট্রিয়াল স্যার রেট কত? অ্যাট্রিয়ালটা বুঝি নাই, স্যার অ্যাট্রিয়ালটা বুঝি নাই। আচ্ছা, অ্যাট্রিয়াল রেট মানে কি? দেখো এই দেখো এখানে একটা, পি এটা পি আছে। না, হ্যাঁ এটা স্যার একটা পি। এরপরে একটা আছে 2। দেখো 2 পি এর মাঝখানে মানে গ্যাপ কত? 1 2 3, 3 3.2 বলতে হবে। তাহলে এখানে 1 2 3 3, মানে এই জায়গাতে একটা পি ছিল কিন্তু ওইটার সাথে ম্যাচ করে গেছে। হ্যাঁ মানে ওটা আইসো ইলেকট্রিক লাইনের মতো হয়ে গেছে, তাও হ্যাঁ, আমি ওটাকে ধরবো। ওই কারণ তুমি তো বুঝতে পারছো তো ওর ভিতরে একটা পি আছে, তুমি এখন দেখতে পাচ্ছ না। আচ্ছা আচ্ছা জি স্যার। কারণ তুমি এখান থেকে তুমি বুঝতে পারছো যে পি এই রিলেশন। দেখো এখানে পি এক আর এই পি, তাহলে নেক্সট পিটা কি এই জায়গায় হবে? এই যে এটা পি, দেখো এটা পি, তুমি এখানে কোনো একটা পি, দুইটা পি, তিনটা পি, চারটা পি, পাঁচটা পি, ছয়টা পি, এবার বুঝতে পারছো তো? জি সাতটা স্যার। পি, এই জায়গাতে বোঝা যাচ্ছে না আট। কিন্তু এই জায়গাতে একটা পি থাকবে। আটটা পি, নয়টা পি, 10টা পি, 11টা পি, 12টা পি। জি তার স্যার। মানে 12 গুণ 6, 6 6 6 মানে 12 5। 72। তার মানে পি এর রেট বেশি। তার মানে আমি তোমাকে যেটা মিন করছি যে তুমি যখন দরকার হবে সেপারেটলি ইউ ক্যান ক্যালকুলেট দ্য পি রেট এবং কিউআরএস রেট। আর যখন আচ্ছা 1:1 হবে তখন সেম রেট, যেমন এই দেখো এখানে 1:1, যতটা পি ততটা কিউআরএস। সুতরাং এখানে আমার কিউআরএস গুলি হলো, কিন্তু এই জায়গাতে পি দেখাই যাচ্ছে না, সব কিউআরএস কমপ্লেক্স। পি দেখাই যাচ্ছে না, সব কিউআরএস কমপ্লেক্স। আবার এই স্যার। জায়গাতে পি এবং কিউআরএস আলাদা। মানে আমি জি বলছি স্যার। যে তুমি যেটা কাউন্ট করতে চাও সেই তুমি মানে 10 সেকেন্ডে তার সংখ্যা গুণে 6 দিয়ে গুণ দিবে। বুঝছো? তা আমার মনে হয় দেখো, তাহলে আমরা রেট রেট বাইর করার কয়েকটা ফর্মুলা বললাম। এই একটা ফর্মুলা, এই একটা ফর্মুলা,
এই একটা ফর্মুলা, আর নাম্বার অফ দ্য বিটস গুণ 6 10 6 এটা হচ্ছে একটা ফর্মুলা, চারটা ফর্মুলা। জি স্যার। আমার মনে হয় যে আর বেশি আজকে আমরা না আগাই, কারণ এইটুকুন প্র্যাকটিস করলে কিন্তু এই জায়গায় দেখছিলে দেখো, এই দেখো এখানে এখানে দেখো পি আর যদি আমি কিউ করি দেখো এখানে সবগুলোর সাথে একটা করে পি আছে, পি 1 2 3 4 5 6 6টা পি, 7টা পি, 8টা পি, 9টা পি, 10টা পি, অথচ কিউআরএস কাটা 1 2 3 4 5 6। এখানে ভেন্ট্রিকুলার রেট হচ্ছে 36, কিন্তু অ্যাট্রিয়াল রেট হচ্ছে 60। জি স্যার। আমার মনে হয় যে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা জিজ্ঞেস করে দেখো, কারণ আমরা আজকে জেনারেল ইমপ্রেশন মানে কয়েকটা জিনিস বললাম, একটা হচ্ছে যে রুল, দুই হচ্ছে জেনারেল ইমপ্রেশন। জি স্যার। যাদের যারা এতক্ষণ সঙ্গে ছিলেন সবাইকে একটু সবার একটু দৃষ্টি আকর্ষণ করছি, কারো যদি ভিডিও অন থাকে একটু কাইন্ডলি অফ করে দেন, এবং যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সেটাও আপনারা স্যারকে করতে পারেন, যদি আর কোনো কোয়েশ্চেন থাকে কারো। আচ্ছা স্যার আমার মনে হয় আর কারো কোনো কোয়েশ্চেন নেই, তো স্যার আমরা এখানে এখন শেষ করে দিতে পারি। সেটাই আজকের মতো আমার মাঝে এখানে রাখি। তো জি স্যার। স্যার আপনাকে স্যার শেষ করার আগে কিছু আর কি বলতে চাই। স্যার আপনাকে আসলে অনেক ধন্যবাদ, আপনি এতক্ষণ সাথে ছিলেন, আর স্যার এত সুন্দর করে সবকিছু বুঝিয়েছেন খুব স্বল্প সময়ের মধ্যে। স্যার এই জন্য স্যার আপনাকে ধন্যবাদ। স্যার ল্যান্সেট মেডিকেল একাডেমি ও ল্যান্সেট গ্রুপের পক্ষ থেকে সবাই আপনাকে আবারও আমন্ত্রণ জানাবে। আমরা চাইবো স্যার আপনি পরবর্তীতেও আমাদেরকে এভাবেই খুব সহজে খুব শর্ট সময়ের মধ্যে আমাদেরকে আরো কিছু শেখান। তো স্যার সেই অপেক্ষায় থাকলাম। ঠিক আছে নাবিজা, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে স্যার, তাহলে ঠিক আছে, আসসালামু তাহলে আলাইকুম স্যার। আসসালাম, তাহলে আমি বের হয়ে গেলাম। হ্যাঁ, আসসালাম। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার।